আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আপনি কেমন আছেন ভাই? আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আপনার প্রতিটি ঘটনা আমার কাছে খুব ভালো লাগে। এই পেশায় আমি বহু বছর, কত রাত বেড়েতে লাশ টেনেছি তার কোনো হিসাব নেই। ঘরে, মর্গে, পোড়াবাড়ি থেকে শুরু করে হাসপাতালের হিমঘর, আমার এই অ্যাম্বুলেন্সের চাকা ঘোরেনি এমন জায়গা কমই আছে। মানুষ মরে আমরা খবর পাই, আর সেই নিথর দেহটা তার শেষ ঠিকানায় পৌঁছে দেই। এটাই আমার কাজ। রোদ, ঝড়, তুফান, মৃত্যুর যেমন কোনো সময় নেই, আমাদেরও তেমনই কোনো ছুটি নেই। আমি জানি লাশ ভয় পায় না, যারা বেঁচে আছে তাদের ভয় পেলেও চলে, কিন্তু যে একবার চোখ বুঝেছে তার আর কোনো চাও পাওয়া নেই, কোনো ক্ষতি করার ক্ষমতাও নেই। এ বিশ্বাসটা নিয়েই এতদিন কাজ করে এসেছি। কিন্তু সেই রাতের ঘটনাটা আমার সমস্ত বিশ্বাস, আমার এত বছরের অভিজ্ঞতাকে এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছিল। ঝুম বৃষ্টি হচ্ছিল সেদিন, রাত প্রায় 2টো বাজে। সারাদিনের খাটনের পর সবে মাত্র একটু চোখটা বুঝেছি। এমন সময় ফোন রিং রিং করে বেজে উঠল। এই অসময়ের ফোন আমাদের জন্য নতুন কিছু নয়। রিসিভার তুলতেই ওপাশ থেকে একটা ভাঙা ফ্যাসফ্যাসে গলার স্বর ভেসে এলো। ঠিকানাটা ঠিক মতো বলতেই পারছিল না। শহরের একেবারে শেষ প্রান্তে একটা অচেনা এলাকা, যে জায়গার নাম আমি আগে কখনো শুনিনি। ঠিকানাটা কোনো মতে ডায়েরিতে টুকে নিয়ে আমি অ্যাম্বুলেন্সটা বের করলাম। গ্যারেজের টিনের চালে বৃষ্টির শব্দ যেন হাতুড়ি পেটার মতো শোনাচ্ছিল। গাড়ি নিয়ে বেরোতেই বুঝলাম রাতটা সহজ হবে না। রাস্তার বাতিগুলো সব নিভে আছে, হয়তো ঝড়ের কারণেই। ওয়াইপার দিয়েও সামনের কাজটা পরিষ্কার করা যাচ্ছিল না। সে অচেনা এলাকায় পৌঁছাতে আমার প্রায় ঘন্টাখানেক লাগলো। সরু একটা গলি, তার দুপাশে পুরনো আমলের বাড়ি, একপাশে একটা মস্ত বড় দিঘি, বৃষ্টির পানিতে টইটম্বর। আমার গাড়ির হেডলাইট ছাড়ার কোনো আলোর চিহ্ন নেই। ঠিকানা অনুযায়ী গাড়িটা যেখানে থামলো সেটা একটা বাড়ি না, যেন একটা ধ্বংসস্তূপ। বিশাল একটা পুরনো অন্ধকারের মতো বাড়ি। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, জায়গায় জায়গায় শ্যাওলা জমে কালচে হয়ে আছে। এই ঝড়ের রাতেও বাড়িটার ভেতরে কোনো আলো জ্বলছিল না। আমি হর্ন বাজালাম, কোনো সাড়া নেই। শুধু কুকুরের কান্নার মতো একটা শব্দ ভেসে আসছিল। অগত্যা গাড়ি থেকে নেমে পড়লাম। ভারী বর্ষাতেটাও বৃষ্টি আটকাতে পারছিল না। বাড়ির মূল দরজায় করা নাড়তেই পাল্লাটা ক্যাচ করে খুলে গেল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে ডাকলাম, কেউ আছেন? অ্যাম্বুলেন্স এনেছি। আমার গলার স্বর শুনে ভেতর থেকে দুজন লোক বেরিয়ে এলো। তাদের চেহারা দেখে আমি একটু থমকে গেলাম। দুজনই বয়স্ক, কিন্তু তাদের চেহারায় কোনো ভাবলেশ নেই, শোক, দুঃখ বা তাড়া কিচ্ছু না। কেমন যেন থমথমে, একটা কথাও ঠিক করে বলছিল না। আমি জিজ্ঞেস করলাম, রোগী কোথায়? তারা কোনো জবাব দিল না। শুধু একজন আমার দিকে তাকিয়ে ইশারায় ভেতরের একটা ঘর দেখিয়ে দিল। আমি স্ট্রেচারটা নিয়ে সেই ঘরের দিকে এগোলাম। ঘরটা আরো অন্ধকার, একটা স্যাঁতসেঁতে পুরনো গন্ধ নাকে আসছিল। ফ্ল্যাশ লাইটের আলোয় দেখলাম মেঝেতে সাদা কাফনে মোড়ানো একটা লাশ। বয়স বেশি না, দেখে মনে হলো কোনো মহিলার লাশ। কি কারণে মারা গেছে, কিভাবে মারা গেছে, কিচ্ছু জিজ্ঞেস করার সাহস হলো না আমার। বাড়ির লোকজন এমন পাথরের মতো চুপ করে থাকলে কাজ করতে খুব অস্বস্তি হয়। আমি কোনো মতে স্ট্রেচারটা সেট করে লাশটা তার উপরে তুললাম। লাশটা অস্বাভাবিক হালকা লাগলো, যেন ভেতরে শুধু তুলো ভরা। লোক দুটো আমার পিছু পিছু এলো, এক বিন্দু সাহায্য করলো না। আমি একা স্ট্রেচারটা ঠেলে অ্যাম্বুলেন্সের পেছনে তুললাম। পেছনের কেবিনের দরজাটা আটকাতেই যেন একটা ঠান্ডা স্রোত আমার শির দ্বারা দিয়ে নেমে গেল। মনে হলো এইমাত্র বাইরের পৃথিবী থেকে আমি নিজেকে আলাদা করে ফেললাম। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিলাম। বাড়ির লোক দুটো তখনও দরজায় সেভাবেই দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজছে, কিন্তু এক চুল নড়ছে না। আমি আর তাকালাম না। গাড়ি ঘুরিয়ে সেই গলি থেকে বেরোনোর জন্য স্টার্ট দিলাম। গন্তব্য অনেক দূর, শহরের অন্য প্রান্তে গোরস্থান। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির ঝমঝম শব্দ। অ্যাম্বুলেন্সের ভেতরে আমি একা, আর আমার পেছনের কেবিনে কাচের পার্টিশনের ওপাশে সেই কাফনে মোড়ানো লাশ। আমি জানি লাশ ভয় পায় না, কিন্তু সেদিন কেন যেন আমার বুকটা বারবার কেঁপে উঠছিল। লুকিং গ্লাসে পেছনের অংশটা অন্ধকার দেখাচ্ছিল। অ্যাম্বুলেন্সের পেছনের কেবিনে আমরা সাধারণত আলো জ্বালিয়ে রাখি না, যদি না সাথে কোনো অ্যাটেন্ডেন্ট থাকে। কিন্তু সেদিন সে অন্ধকারটা বড্ড বেশি ঘন মনে হচ্ছিল। তবে মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি জোরে জোরে আল্লাহর নাম জপতে শুরু করলাম। ওয়াইপারটা যেন বৃষ্টির পানি সরাতে পারছিল না, নাকি আমার চোখ ঝাপসা হয়ে আসছিল, ঠিক বুঝিনি। সেই ঘুমট পরিবেশ, সেই পিনপতন নীরবতা, শুধু বৃষ্টির শব্দ বাদে আর সেই অদ্ভুত বাড়িটার স্মৃতি, সবকিছু মিলে আমার বুকের ওপর যেন একটা ভারী পাথর চেপে বসেছিল। সেই গড়ের মতো ঠান্ডা ভেজা পরিবেশটা আমি কোনোদিন ভুলবো না। গলিটা পেরিয়ে গাড়ি হাইওয়েতে উঠতেই বৃষ্টির বেগ আরো বাড়লো।
বাতাস যেন পাগলের মতো চিৎকার করছিল। চারপাশের গাছপালা ঝড়ে নুয়ে পড়েছে। আমার অ্যাম্বুলেন্সটা পুরোনো মডেলের, এত জোরে বাতাস গাড়িটা পর্যন্ত কাঁপছিল। বিদ্যুতের ঝলকানিতে চারদিকে মাঝে মাঝে এমনভাবে সাদা হয়ে উঠছিল যে কয়েক মুহূর্তের জন্য চোখ ধা দিয়ে যাচ্ছিল। তারপর আবার সেই নিকষ কালো অন্ধকার। আমি প্রাণপণে গাড়ি চালাচ্ছি। রাস্তা একেবারে ফাঁকা, একটা সাইকেল বা অন্য কোনো ট্রাকের চিহ্ন পর্যন্ত নেই। এমন শুনশান রাস্তায় লাশ নিয়ে যাওয়া আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজকের মতো এমন অস্বস্তি, এমন অজানা ভয় আমার আগে কখনো লাগেনি। পেছনের কেবিনে লাশটা শোয়ানো, আমার ড্রাইভিং সিট আর পেছনের কেবিনের মাঝে শুধু একটা কাচের দেয়াল। সাধারণত এই কাজটা দিয়েই আমি পেছনে নজর রাখি, স্ট্রেচারটা ঠিকঠাক বাঁধা আছে কিনা বা সাথে কোনো লোক থাকলে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। কিন্তু আজ আমি ওই কাচের দিকে তাকাতেই পারছিলাম না। রিয়ার ভিউ মিররটা এমনভাবে সেট করা যে তাতে পেছনের কেবিনের অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। তবু আমার বারবার মনে হচ্ছিল ওই অন্ধকারটা স্বাভাবিক নয়, ওটা যেন জমাট বাঁধা একটা কিছু। গাড়ির এসি বন্ধ, কাঁচ তোলা, বাইরে তুমুল বৃষ্টি, কিন্তু আমার ঘাড়ের কাছে বরফের মতো ঠান্ডা লাগছিল। এটা অদ্ভুত শিরশিরে অনুভূতি। মনে হচ্ছিল পেছনের অন্ধকার থেকে কেউ যেন আমার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি স্টিয়ারিং হুইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। এমন কেন হচ্ছে? আমি কি বেশি ক্লান্ত, নাকি সেই অদ্ভুত বাড়ির পরিবেশটা আমার মাথায় ঢুকে গেছে? নিজেকে নিজে বোঝালাম কিছু না, সব আমার মনের ভুল। লাশ নিয়ে যাচ্ছে তাই এমন লাগছে। আমি গাড়ির ক্যাসেট প্লেয়ারটা চালানোর চেষ্টা করলাম, যদি কোনো শব্দ হয় তাহলে হয়তো ওই গোমট ভাবটা কাটবে, কিন্তু প্লেয়ারটা কাজ করলো না। শুধু একটা হিস হিস শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। ঠিক তখনই বৃষ্টির ঝমঝম আর ইঞ্জিনের গর্জন ছাপিয়ে আমি একটা হালকা শব্দ পেলাম, খসখস। ঠিক যেন কেউ শুকনো পাতা মারিয়ে গেল, অথবা অথবা কেউ দেয়ালে নখ আছড়ালো। আমি চমকে উঠলাম, গাড়ির গতি একটু কমালাম, কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। না, আর কোনো শব্দ নেই, শুধু বৃষ্টি। আমি ঢোক গিললাম। হয়তো রাস্তার ঝাঁকুনিতে স্ট্রেচারটা একটু নড়েছে। পুরোনো গাড়ি, তার উপর এমন ভাঙা রাস্তা, নড়তেই পারে, নিজেকে নিজে বোঝালাম। কিন্তু বুকটা টিপ টিপ করতে থাকলো। এই হাইওয়েটা বেশ ভালো, এখানে ঝাঁকুনির মতো গর্ত থাকার কথা নয়। আমি আবার গতি বাড়ালাম। গন্তব্য এখন অনেক দূরে, প্রায় আরো 1.5 ঘন্টার রাস্তা। এই অভিশপ্ত রাত যেন শেষই হতে চাইছিল না। আমি শুধু দোয়া পড়ছিলাম আর ভাবছিলাম কতক্ষণ এই লাশটা গোরস্থানে নামিয়ে দিয়ে আমি বাড়ি ফিরবো। মিনিট 10 পার হয়েছে, আমি প্রায় ভুলে গিয়েছিলাম শব্দটার কথা। ঠিক তখনই আবার খসখস খসখস। এবার শব্দটা আরো স্পষ্ট, আরো জোরে। এবার আর রাস্তার ঝাঁকুনি বলে উড়িয়ে দেয়া গেল না। শব্দটা ঠিক আমার মাথার পেছনে ওই কাছের দেয়ালটার ওপাশ থেকে আসছে। মনে হলো কেউ যেন স্ট্রেচারের ওপর রাখা সাদা কাফনের কাপড়টা টেনে ধরলো। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো, ঘামে আমার কপাল ভেজে গেল। যদিও গাড়ির ভেতরটা ঠান্ডাই ছিল, আমি জানি লাশ নড়ে না। একটা মৃতদেহ যার প্রাণ নেই, সে কিভাবে শব্দ করতে পারে? তাহলে তাহলে ওটা কিসের শব্দ? আমি কাঁপা কাঁপা হাতে রিয়ার ভিউ মিররটা একটু অ্যাডজাস্ট করলাম, পেছনের কেবিনটা দেখার চেষ্টা করলাম, কিন্তু ঘন অন্ধকারে কিছুই দেখা গেল না। শুধু স্ট্রেচারের সাদা রংটা একটা আবছা দাগের মতো বোঝা যাচ্ছিল। আমি আয়নায় তাকাতে ভয় পাচ্ছিলাম, যদি কিছু দেখে ফেলি, যদি দেখি লাশটা উঠে বসেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে আবার জোরে জোরে আল্লাহর নাম নিলাম। না, এটা হতেই পারে না, এটা আমার বিভ্রম। ক্লান্তি আর এই ঝড় বাদলের রাত আমার স্নায়ুর ওপর চাপ ফেলেছে। গাড়ি চালাতেই থাকলাম, কিন্তু আমার সমস্ত মনোযোগ পড়ে রইল পেছনের কেবিনে। প্রতিটি মুহূর্ত আমার কাছে 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। আমার কান শুধু ওই শব্দটা শোনার জন্য অপেক্ষা করছিল। এবং শব্দটা আবার হলো। এবার আর খসখস নয়, স্পষ্ট একটা ঘষ টানার শব্দ, যেন কেউ স্ট্রেচার থেকে নামার চেষ্টা করছে। তারপর একটা চাপা গঙ্গানির মতো আওয়াজ, নাকি ওটা বাতাসের শব্দ, আমি আর পার্থক্য করতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই ঘটনা কিছুতেই স্বাভাবিক ছিল না। আমি আর সহ্য করতে পারলাম না। এই দোটানার চেয়ে সত্যিটা যেন অনেক ভালো। পিছনের কেবিনে কি হচ্ছে আমাকে দেখতে হবে। হয়তো কোনো ইঁদুর বা অন্য কিছু ঢুকেছে সেই পুরোনো বাড়িটা থেকে, অথবা অথবা লাশটা আদতেই নড়ছে। আমার হাত কাঁপছিল। আমি স্টিয়ারিং থেকে একটা হাত সরিয়ে ড্যাশবোর্ডের দিকে নিয়ে গেলাম। সেখানে পেছনের কেবিনের লাইট জ্বালানোর একটা সুইচ আছে। সাধারণত ওটা আমরা ব্যবহার করি না। আমার আঙুলটা সুইচের ওপর কাঁপছিল। আমি কি দেখবো, নাকি যা হচ্ছে হতে দিয়ে গাড়ি চালাতে থাকবো? কিন্তু এই ঘষ টানোর শব্দটা আবার হলো। এবার মনে হলো কেউ যেন আমার আর কেবিনের মাঝখানের কাছের দেয়ালটায় আলতো করে টোকা দিল। আমি ভয়ে আতঙ্কে আল্লাহ বলে চিৎকার করে উঠলাম। আর কিছু না ভেবে সুইচটা টিপে দিলাম। পিছনের কেবিনে একটা হলদে বাতি জ্বলে উঠল।
আমি সাথে সাথে রিয়ার ভিউ মিররে চোখ রাখলাম। যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার গলার স্বর বুকের ভেতরে আটকে গেল। আমি স্পষ্ট দেখলাম সাদা কাফনটা ওটা নড়ছে, স্ট্রেচারের ওপর লাশটা স্থির নেই। কাফনটা অল্প অল্প করে কাঁপছে, ঠিক যেমন কেউ পাতলা চাদরের নিচে শুয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলে চাদরটা কাঁপে। কাফনের যে অংশটা মুখের কাছে থাকার কথা সেই জায়গাটা ফুলে ফুলে উঠছে আর নেমে যাচ্ছে, যেন ভেতরে কেউ নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আমি আতঙ্কে দিশেহারা হয়ে এমন জোরে ব্রেক কষলাম যে গাড়িটা প্রায় উল্টে যাচ্ছিল। টায়ার ঘষ্টানোর তীব্র শব্দ তুলে অ্যাম্বুলেন্সটা হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। পেছনের কেবিন থেকে ধড়াস করে একটা ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ পেলাম। সম্ভবত স্ট্রেচারটা উল্টে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। চারদিকে কবরের মতো নীরবতা, শুধু বৃষ্টির একটানা শব্দ আর আমার নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি যা আমার কানে হাতুড়ির ঘায়ের মতো বাজছিল। আমি স্টিয়ারিং ধরে হাঁপাচ্ছিলাম। আমি কি দেখলাম? এটা কি সম্ভব? লাশ নিঃশ্বাস নিচ্ছে, তাহলে কি লোকগুলো আমাকে জ্যান্ত মানুষ দিয়ে দিয়েছে? কিন্তু কাফন পড়ানো ছিল। ওই বাড়ির পরিবেশ, না ওটা কোনো জীবিত মানুষের নিঃশ্বাস ছিল না। ওই কাফনেরটা স্বাভাবিক ছিল না। আমি ঘামছিলাম, কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে বের হলাম। ঝড়ের বেগ যেন দ্বিগুণ বেড়েছে। বৃষ্টির ঠান্ডা পানি মুহূর্তের মধ্যে আমার শরীর ভিজিয়ে দিল, কিন্তু আমার ভেতরের ভয় বা উত্তাপ একটু কমাতে পারল না। হাইওয়েটা ঘুটঘুটে অন্ধকার, আমার গাড়ির হেডলাইট দুটোই এখন ভরসা। আমি টলতে টলতে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে গেলাম। পেছনের কেবিনের দরজাটা খুলবো কিনা ভাবছিলাম। যদি যদি লাশটা বেঁচে থাকে তাহলে তো তাকে হাসপাতালে নিতে হবে, কিন্তু আমার মন বলছিল ওটা ভালো কিছু নয়, ওটা কোনো খারাপ জিনিস। যদি দরজা খুলি আর ওটা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভেতরে আলোটা তখনও জ্বলছিল। দরজার ছোট কাজ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম, কিন্তু স্ট্রেচারটা উল্টে যাওয়ায় ঠিকমতো কিছু বোঝা যাচ্ছিল না। কাফনটা এখন মেঝের একপাশে পড়ে আছে। আমি সাহসে ভর করে পেছনের দরজার হাতলে হাত রাখলাম। আমার হাত অসাড় হয়ে আসছিল। আমি যাই দেখি না কেন সেটার মুখোমুখি আমাকে হতেই হবে। হয় এটা আমার মনের ভুল, আর না হলে আজ আমার জীবনের শেষ রাত। আল্লাহর নাম নিয়ে আমি হাতলটা মোচড় দিলাম। দরজাটা খুলতেই একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধের ঝাপটা এসে আমার নাকে লাগলো। এমন দুর্গন্ধ আমি আমার জীবনে কখনো পাইনি। শুধু পচা মাংস নয়, তার সাথে মিশে আছে যেন পুরনো ডোবার কাদা আর পচা পাতার গন্ধ। ভেতরের দৃশ্যটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি ভেতরের হলদে আলোয় ওকে দিলাম। আমার বুকটা তখনও ধরফর করছিল। গন্ধটা এত তীব্র যে আমার বমি পাচ্ছিল। ভেতরে স্ট্রেচারটা উল্টে পড়ে আছে, আর তার পাশে লাশটা ঠিক আগের মতোই আছে, সাদা কাফনে মোড়ানো। কাফনটাও স্থির, কোনো নড়াচড়া নেই। আমি কয়েক মুহূর্ত তাকিয়ে রইলাম। তাহলে আমি কি দেখলাম? ওই যে কাফনটা কাঁপছিল, ওটা কি আমার চোখের ভুল? ওই নিঃশ্বাস নেওয়ার দৃশ্যটা, বৃক্ষসার কারণে স্ট্রেচারটা উল্টে গেছে, এটা স্বাভাবিক, কিন্তু ওই নড়াচড়া, আমি কি তাহলে সত্যি ভুল দেখলাম? কিন্তু এই পচা গন্ধটা, ওটা তো আগে ছিল না। ওই গন্ধটা যদি লাশ পচার গন্ধই হবে, তাহলে এটা প্রথম থেকেই থাকার কথা। অ্যাম্বুলেন্সে লাশ তুললে একটা হালকা গন্ধ পাওয়া যায়, কিন্তু এটা তেমন নয়। এ যেন কোনো ডোবা থেকে পচা পানি আর শৈবালের গন্ধ আসছে, যেন লাশটা কোনো নদী বা পুকুরে ডুবে মরেছিল, সেই পানি নিয়ে উঠে এসেছে। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। এই পরিবেশে বেশিক্ষণ থাকা মানে নিজের বিপদ ডেকে আনা। ভেতরে যাই থাক, তা আমার গাড়িতে আছে। আমার দায়িত্ব এটাকে গোরস্থানে পৌঁছে দেয়া। আমি তাড়াতাড়ি দরজাটা সজোরে বন্ধ করে লক করে দিলাম। এক দৌড়ে ড্রাইভিং সিটে এসে বসলাম। ইঞ্জিন স্টার্ট করতে গেলাম, গাড়ি স্টার্ট হচ্ছিল না। আমি বারবার চাবি ঘোরাচ্ছিলাম। ইঞ্জিনটা শুধু একটা ঘর ঘর শব্দ করছিল, কিন্তু চালু হচ্ছিল না। আমার ভয়টা আবার ফিরে এলো। এই ঝড়ের রাতে হাইওয়ের মাঝে একটা রহস্যময় লাশ নিয়ে আমি ফেঁসে গেছি। আমি ঘামতে লাগলাম। বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। পেছনের কেবিন থেকেও আর কোনো শব্দ আসছিল না। আমি শেষ চেষ্টা হিসেবে চাবিটা ধরে দোয়া পড়তে লাগলাম, আল্লাহ তুমি রক্ষা করো। এবার চাবি ঘোরাতে ইঞ্জিনটা বিকট শব্দে চালু হয়ে গেল। আমি এক মুহূর্ত দেরি করলাম না। গিয়ার ফেলে আমি পাগলের মতো গাড়ি ছোটানো শুরু করলাম। যত তাড়াতাড়ি সম্ভব এই লাশ থেকে, এই গন্ধ থেকে মুক্তি পেতে হবে। আমার লক্ষ্য এখন শুধু সামনের রাস্তা, কিন্তু মুক্তি কি এত সহজ? কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমার বুকের কাঁপুনিটা একটু কমলো। আমি নিজেকে বোঝালাম, হয়তো পুরনো লাশ ছিল, তাই গন্ধটা হঠাৎ করে বেড়েছে। তার কাফন নড়ার ব্যাপারটা হয়তো উল্টে পড়ার আগেই কোনোভাবে ঝাঁকুনিতে হয়েছিল। আমি ক্লান্ত, তাই এসব দেখছি। এসব ভাবতে ভাবতে আমার চোখ পড়ল রিয়ার ভিউ মিররে। পিছনের কেবিনের আলোটা আমি নেভাতে ভুলে গিয়েছিলাম। আর এবার যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমার হাত পা যেন স্টিয়ারিং আর প্যাডেলের সাথে জমে গেল। এবার আমি ভুল দেখিনি। উল্টে পড়া স্ট্রেচারটা পাশে, মেঝের ওপর লাশটা ঠিকই পড়ে আছে,
কিন্তু লাশের ঠিক পাশেই একটা কুচকুচে কালো অবয়ব, একটা আস্ত ছায়ামূর্তি বসে আছে। সেটা মানুষের মতোই, কিন্তু তার চেয়েও লম্বাটে। কোনো চোখ মুখ নাক কিচ্ছু নেই, শুধু একটা জমাট বাঁধা অন্ধকার, যা ভেতরের হলদে আলোতেও একটু ফিলকে হয়নি। সেটা স্ট্রেচারের পাশে উবু হয়ে বসেছিল। আমি ভয়ে জমে গেলাম। আমার গাড়ি চালানোর শক্তিটুকু আর ছিল না। গাড়িটা নিচ থেকেই ধীর গতিতে চলছিল। আমার চোখ দুটো আয়না থেকে সরছিল না। ওই অবয়বটা, ওটা নড়লো, ওটা ধীরে ধীরে আমার দিকে মাথা ঘোরালো। সেটার কোনো চোখ নেই, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওটা আমার দিকেই তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে যেন হাসছে, একটা নিঃশব্দ ভয়ঙ্কর হাসি। আমি সেই হাসির অনুভূতি আমার চামড়ার ওপর দিয়ে অনুভব করতে পারছিলাম, একটা ঠান্ডা কাটা দেওয়া অনুভূতি। আমি জানি না ওটা কি। ওটা কি সেই লাশটা থেকে বেরিয়েছে, নাকি ওটা প্রথম থেকেই আমার গাড়িতে ছিল? ওই বাড়ির লোকগুলো কি তাহলে? আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। আমি স্টিয়ারিং ধরে কাঁপছিলাম, আমার সমস্ত শরীর অবশ্যই আসছিল। গাড়ির গতি কমে গিয়ে প্রায় থামার মতো হয়ে গেছে, কিন্তু আমার পা অ্যাক্সিলারেটর থেকে সরানোর বা ব্রেক চাপার শক্তিটুকু ছিল না। আমার চোখ দুটো রিয়ার ভিউ মিররের আয়নাটাতে সেটে গিয়েছিল। ওই জমাট বাঁধা অন্ধকার, ওই কুচকুচে কালো অবয়বটা, ওটা ঠিক সেখানে বসেছিল, উল্টে পড়া স্ট্রেচার আর কাফনে মোড়ানো লাশটার পাশে উবু হয়ে। আমি আমার নিজের নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। কেমন একটা সাই সাই শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল ফুসফুসটা ফেটে যাবে। আমি ঠোঁট নাড়ানোর চেষ্টা করলাম। কে কে ওখানে? আমার গলা দিয়ে যে স্বরটা বেরোলো, তা এতই ক্ষীণ আর কাঁপা যে সেটাকে নিজের গলায় মনে হলো না। যেন অন্য কেউ আমার ভেতর থেকে কথা বলার এক ব্যর্থ চেষ্টা করলো। ওই ছায়ামূর্তিটা একটু নড়ল না, কোনো জবাব দিল না, শুধু স্থির থাকলো। আমার মনে হলো ওই চোখহীন দৃষ্টি আমার আত্মা পর্যন্ত এফরফর করে নিচ্ছিল। ওটা আমাকে দেখছিল, আমার ভয়টাকে উপভোগ করছিল। আমি পাগলের মতো দোয়া দরুদ পড়তে লাগলাম। যা কিছু মনে আসছিল, সূরা, আয়াত, আল্লাহর নাম সবকিছু একসাথে জপতে শুরু করলাম। কিন্তু আমার গলা দিয়ে স্বর ফুটছিল না। সব শব্দ যেন আমার বুকের ভেতরে আটকে যাচ্ছিল। আর ওই খারাপ জিনিসটা, ওর ওপর আমার এই দোয়ার কোনো প্রভাবে পড়ছিল না। সে একই রকম স্থির, একই রকম ভয়াবহ, যেন আমার এই পবিত্র শব্দগুলো তার কাছে কোনো অর্থই বহন করে না। হঠাৎ ওটা মাথা ঘোরালো, খুব ধীরে, যেন 100 বছরের পুরনো কোনো জং ধরা কবজা নড়ছে। একটা কিচকিচ শব্দ হলো, নাকি ওটা আমার কানের ভুল? ওটা আমার দিক থেকে তার মনোযোগ সরিয়ে নিল। ওটা এখন তাকালো কাফনে মরানো লাশটার দিকে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। এবার এবার কিছু একটা ঘটবে। আমি চোখ বন্ধ করে ফেলতে চাইলাম, কিন্তু পারলাম না। যেন কেউ আমার চোখের পাতা দুটো চেপে ধরে রেখেছে। আমি দেখতে বাধ্য হচ্ছিলাম। ওই অবয়বটা এখন লাশটার ওপর কিছু একটা করবে। আমি ভাবছিলাম গাড়ি থামিয়ে লাফ দেব, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে মাঝ হাইওয়েতে আমি যাব কোথায়? চারদিকে যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর পানির স্রোত। এখান থেকে পালানোর কোনো পথ নেই। আমি অ্যাম্বুলেন্সের ভেতরে বন্দি। ঠিক তখনই আমার পায়ে একটা ঠান্ডা ভেজা স্রোত এসে লাগলো। প্রথমে আমি ভাবলাম হয়তো ঝড়ের তোড়ে দরজা দিয়ে বৃষ্টির পানি ঢুকছে, কিন্তু অ্যাম্বুলেন্সের দরজা সব ঠিকঠাক ছিল, থাকারই কথা। আমি চমকে উঠে নিজের পায়ের দিকে তাকালাম। ড্রাইভিং সিটের মেঝেও ভেসে যাচ্ছে। আমি অবাক হয়ে দেখলাম পেছনের কেবিন থেকে আমার কেবিনের মাঝখানের কাছের পার্টিশনের নিচ দিয়ে নোংরা কালো পানি গড়িয়ে আমার পায়ের কাছে চলে এসেছে। আমি আতঙ্কে শিউরে উঠলাম। এই পানি এলো থেকে? আমি আবার আয়নার পেছনের কেবিনে তাকালাম, আর যা দেখলাম তা আমার ভয়ের শেষ সীমাকে অতিক্রম করে গেল। যেখানটায় লাশটা রাখা, ঠিক তার নিচ থেকে যেন ক্ষুদ্র কাফনটার ভেতর থেকে অনবরত পচা গন্ধওয়ালা পানি বেরোচ্ছিল। শুধু পানি নয়, কালচে তেলতেলে ঘন একটা তরল, যেন লাশটার ভেতরকার সমস্ত পচন এই মুহূর্তে পানি হয়ে বেরিয়ে আসছে। আমার পা সেই নোংরা ঠান্ডা পানিতে ভেজে যাচ্ছিল। গন্ধটা এখন আর শুধু নাকে আসছিল না, মনে হচ্ছিল ওটা আমার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। সেই পুরনো ডোবার গন্ধ, পচা শৈবালের গন্ধ, আর তার সাথে মিশে আছে কাঁচা মাংস পচে গলে যাওয়ার এক অসহ্য দুর্গন্ধ। আমার বমি ঠেলে বেরিয়ে আসতে চাইল। আমি কোনো মতে মুখ চেপে আটকালাম। পেছনের কেবিনের মেঝেটা এখন সেই কালো পানিতে ভেসে যাচ্ছে। প্রায় 1 ইঞ্চি গভীর পানির একটা স্তর তৈরি হয়েছে। অ্যাম্বুলেন্সের হলদে বাতির আলোয় সেই কালো পানিটা চকচক করছিল। সাদা কাফনটা এখন আর সাদা ছিল না, সেটা সেই কালো দুর্গন্ধময় পানিতে ভিজে একাকার হয়ে গেছে। আর সেই ছায়ামূর্তিটা, ওটা এখন আর উবু হয়ে বসেছিল না। ওটা এখন সেই কালো পানির মধ্যেই
আরামে বসে আছে, হাঁটু ভাঁজ করে স্থিরভাবে। যেন এই পরিবেশটাই তার আসল জায়গা। এই পচা পানি, এই ভেজা কাফন আর এই অন্ধকার কেবিন, এটাই যেন তার রাজত্ব। এই পানি যেন তার শক্তি, তার উৎস। আমার আর বুঝতে বাকি রইল না যে অবয়ব, ওই গন্ধ আর এই পানি সবকিছু এক সূত্রে গাঁথা। ওই লাশটা এই খারাপ জিনিসটাকে বহন করে এনেছে। এটা কোনো সাধারণ মৃত্যু ছিল না। ওই বাড়ির লোকগুলো সব জানতো, তারা জেনে শুনেই এটাকে আমার গাড়িতে তুলে দিয়েছে। হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা আমাকে ডেকেছিল। তারা এই খারাপ জিনিসটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার ভয়টা এবার এক অজানা ক্রোধে পরিণত হলো। আমাকে এখান থেকে বেরোতেই হবে, আমাকে বাঁচতে হবে। এই জিনিসটাকে এর গন্তব্যে পৌঁছে দিয়েই আমাকে এই অভিশপ্ত অ্যাম্বুলেন্স থেকে মুক্তি পেতে হবে। আমি আর এক মুহূর্ত নষ্ট করতে রাজি নই। আমি চোখ মুখ শক্ত করে আমার ভেজা পা দুটোকেই প্যাডেলের ওপর রাখলাম। স্টিয়ারিং হুইলটা এত জোরে আঁকড়ে ধরলাম যে আমার আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে গেল। আমি আয়নার দিকে শেষবার তাকালাম। ওই ছায়ামূর্তিটা তখনও লাশটার দিকে তাকিয়েছিল। মনে হলো ওটা আমার পালানোর প্রস্তুতি টের পেয়ে গেছে। আমার আর সময় ছিল না। ওই ছায়ামূর্তিটা যে মুহূর্তে লাশটার দিকে পূর্ণ মনোযোগ দিয়েছে, সেই মুহূর্তে আমাকে আঘাত হানতে হবে। আমি আর কোনো দোয়া দরুদ পড়ছিলাম না। আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, পালাতে হবে। আমি অ্যাক্সিলারেটরে আমার সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। পুরনো অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা একটা বাঘের মতো গর্জন করে উঠল। চাকাগুলো হাইওয়ের ভেজা পিচ আঁকড়ে ধরে তীব্র গতিতে ছুটতে শুরু করলো। পিছনের কেবিনে কালো পানিগুলো গাড়ির গতির ঝাঁকুনিতে সজোরে এদিক ওদিক আছড়ে পড়ল। আমার লক্ষ্য এখন শুধু সামনের রাস্তা। ঝড়ের মধ্য দিয়ে বৃষ্টির পানি কেটে আমার অ্যাম্বুলেন্স ছুটছিল। কিন্তু আমি জানতাম এত সহজে সব শেষ হবে না। আমি যখন অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে গাড়ির গতি বাড়ালাম, পিছনের ওই ছায়ামূর্তিটা যেন বুঝতে পারলো যে আমি তার রাজত্ব থেকে পালাতে চাইছি। ওটা ধীরে ধীরে তার হাত বাড়ালো, একটা লম্বা ধোয়ার মতো কালো হাত। সেই হাতে কোনো আঙুল ছিল না, ছিল শুধু সুচালো কিছু একটা। হাতটা বাড়ালো সেই কালো পানিতে ভেজা সপসপে কাফনটার দিকে। যে মুহূর্তে ওই কালো অবয়বটা কাফনটা স্পর্শ করলো, সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর অকল্পনীয় ঘটনা ঘটল। উল্টে পড়ে থাকা স্ট্রেচারটা সজোরে ঝাঁকি দিয়ে উঠল। শুধু স্ট্রেচার নয়, কাফনের ভেতরের লাশটাও। যেন ওটা আর লাশ নেই, ওটা জীবন্ত হয়ে উঠেছে। তবে কোনো জীবিত মানুষের মতো নয়, বরং এক বন্য হিংস্র পশুর মতো। কাফনটা পাগলের মতো কাঁপতে লাগলো। ভেতর থেকে ছটফট করার, কাপড় ছিঁড়ে ফেলার তীব্র আওয়াজ আসতে লাগলো। মনে হচ্ছিল ওটা ছিঁড়ে এখনই কিছু একটা বের হয়ে আসবে। একটা গঙ্গানির শব্দ। না, ওটা গঙ্গানির নয়, ওটা একটা চাপা গর্জন। আমি আর পেছনের দিকে তাকালাম না। আমি জানি যদি আমি এখন রিয়ার ভিউ মিররে তাকাই, তাহলে আমি যা দেখব তাতে আমি হয়তো সেখানে জ্ঞান হারাবো, অথবা হার্ট ফেল করে স্টিয়ারিং এর ওপর ঢলে পড়ব। আমার চোখ শুধু সামনের রাস্তায়, কাছের ওপর আছড়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলো যেন রক্তের বিন্দুর মতো লাগছিল। আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। সেটা কি ভয় নাকি এই অসহ্য পরিস্থিতি থেকে মুক্তির আকুতি, আমি জানি না। কিন্তু পেছনের তাণ্ডব থামেনি, ওটা আরো বাড়লো। হঠাৎ আমি একটা শব্দ পেলাম। শব্দটা আমার ঠিক মাথার পেছনে, আমার আর কেবিনের মাঝখানের সেই কাছের দেয়ালটায়। খসখস খসখস। আমার শির দ্বারা দিয়ে একটা বরফ শীতল স্রোত বয়ে গেল। পেছনের ওই জিনিসটা এখন আমার দিকে মনোযোগ দিয়েছে। খটখট কিচকিচ শব্দটা আরো তীব্র হচ্ছে, যেন ধারালো নখ দিয়ে কেউ কাজটা আছড়ানোর চেষ্টা করছে, কাজটা ভেঙে ফেলতে চাইছে। আমি আয়নায় না তাকিয়ে বুঝতে পারছিলাম ওই দেয়ালের ওপাশে কি ঘটছে। ওই ছায়ামূর্তিটা অথবা কাফনের ভেতর থেকে বেরিয়ে আসা ওই জিনিসটা এখন পার্টিশন ভেদ করে ড্রাইভিং সিটে চলে আসতে চায়। ওই কালো পচা পানি মাখা হাত বা অবয়বটা এখন আমার ঘাড়ের ওপর পড়তে চায়। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, দূরে থাক, আমার কাছে আসবে না। কিন্তু আমার চিৎকার ওই ঝড় আর ইঞ্জিনের গর্জনে হারিয়ে গেল। আর ওই খামচির শব্দটা, ওটাও আরো জোরে, আরো হিংস্র হয়ে উঠল। মনে হচ্ছিল কাজটা এখন গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়বে। আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম, ঝড়ের মধ্যে 100 কিলোমিটারের বেশি গতিতে। আমার শুধু মনে হচ্ছিল কাজটা যদি ভেঙে যায়, যদি ওই কালো পানি আর ওই পচা গন্ধ মাখা কিছু একটা আমার সামনের সিটে চলে আসে, তাহলে সব শেষ। সেই পচা গন্ধটা এখন আরো তীব্র, যেন ওই কালো পানি বাষ্পীভূত হয়ে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি জানি না সেদিন কিভাবে, কোন শক্তিতে আমি গাড়িটা চালিয়েছিলাম। হয়তো আল্লাহ তাআলা আমার হাত ধরে রেখেছিলেন। কতক্ষণ চালিয়েছিলাম আমার মনে নেই। একসময় আমি দেখলাম দূরে গোরস্থানের গেট। গোরস্থানের গেটটা দেখতে পেয়ে আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে এমন ব্রেক কষলাম যে গাড়িটা বিকট শব্দে প্রায় গেটের সাথে ধাক্কা খেতে খেতে দাঁড়িয়ে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারদিকে হঠাৎ পিনপতন নীরবতা।
শুধু ঝুমঝুম বৃষ্টির শব্দ। পেছনের কেবিন থেকেও আরো কোনো শব্দ আসছিল না। ওই খামচির শব্দ, ওটা থেমে গেছে। আমি কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামলাম। গুরুস্থানের তত্ত্বাবধায়ক এই ঝড় বৃষ্টির রাতে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। তিনি তার ঘর থেকে টর্চ জেলে বেরিয়ে এলেন। কি ভাই, এই তুফানে? আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। আমি টলতে টলতে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে গেলাম। পেছনের দরজার হাতলটা ধরার সাহস আমার হচ্ছিল না। যদি ওটা ভেতরেই ওত পেতে বসে থাকে, কিন্তু আমাকে এটা করতেই হবে। আমি আল্লাহর নাম নিয়ে এক টানে দরজাটা খুললাম। ভেতরের হলদে আলোটা তখনও জ্বলছিল। ভেতরে তখন সব শান্ত। মেঝেটা কালো পানিতে ভেসে যাচ্ছে। লাশটা কাফনে মোড়ানো অবস্থাতেই পড়ে আছে, স্থির। কিন্তু সেই ছায়ামূর্তিটা ওখানে আর নেই। যেন ওটা গন্তব্য পেয়ে নেমে গেছে, অথবা অথবা ওটা ওই লাশের মধ্যেই আবার মিশে গেছে। আমার চোখ পড়ল মাঝখানের কাছের দেয়ালটায়। হলদে আলো আমি স্পষ্ট দেখলাম কাছের ওপর গভীর লম্বা লম্বা আঁচড়ের দাগ। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। স্ট্রেচারটা কোনো মতে টেনে বের করে সেই কর্দমাক্ত মাটির ওপর প্রায় ফেলেই দিলাম। তত্ত্বাবধায়ক অবাক হয়ে আমার কাণ্ড দেখছিলেন। আমি তাকে একটা কথাও বলিনি। এক দৌড়ে গাড়িতে উঠে বসলাম। স্টার্ট দিলাম, গাড়িটা ঘুরিয়ে সেই গোরস্থান থেকে বেরিয়ে এলাম। এক মুহূর্ত পেছনে তাকাইনি। ওই রাতই ছিল আমার শেষ ডিউটি। পরদিন সকালে ওই গ্যারেজের মালিককে চাবিটা বুঝিয়ে দিয়ে আমার সব পাওনা নিয়ে চলে এসেছিলাম। আমি আর কখনো অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরিনি। ওই পেশায় আমি ছেড়ে দিয়েছি। কিন্তু সেই রাতের ঘটনা আমি ভুলতে পারিনি। সেই কালো অবয়ব, সেই পচা কালো পানি, সেই অসহ্য গন্ধ, আর সব শেষে আমার মাথার ঠিক পেছনের কাছের ওপর ওই খামচির শব্দ আজও আমার রাতের ঘুম কেড়ে নেয়। মাঝে মাঝে গভীর রাতে যখন বৃষ্টি হয়, আমার মনে হয় সেই খসখস কিচকিচ শব্দটা আমি আবার শুনতে পাচ্ছি। মনে হয় ওই ছায়ামূর্তিটা এখন আমাকে খুঁজে বেড়াচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের চমৎকার দুটি লোমহর্ষক অ্যাম্বুলেন্সের ঘটনা। অ্যাম্বুলেন্সের ঘটনাগুলো বরাবরই সবসময় ভয়ঙ্কর হয়ে থাকে, শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এত চমৎকার দুটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য আপনাদের জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তবে কোন ঘটনাটি আপনাদের কাছে বেশি ভয়ঙ্কর লেগেছে, কোন ঘটনাটি শুনে গা ছমছম করে ওঠে, তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়া এটাও লিখে ফেলুন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হন। সবশেষে বলতে চাইব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন ভয়ঙ্কর আপডেট পেতে। আর ভিডিওটি শেয়ার করে দিন এমন কারোর সাথে যেই সমস্ত ঘটনা শুনতে প্রবল আগ্রহ রাখে। আবার দেখা হবে অন্য কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটি যিনি আমাদেরকে শেয়ার করেছেন তার নাম মোহাম্মদ শাকিল মিয়া। ওনার বাড়ি শেরপুর জেলার নকলা থানার বারৈকান্দি গ্রামে। প্রথম যে ঘটনাটি উনি উল্লেখ করেছেন, ঘটনাটির সময়কাল 2001 বা 2 সাল। তখন তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ওনার নানুর বাবার বাড়ি ছিল ওনাদের গ্রামের ঠিক পাশের গ্রামেই, নাম আদমপুর। উত্তরাধিকার সূত্রে ওনার আম্মা বেশ কিছু জায়গা জমি পান, সেখানে তাদের চাষের জমি রয়েছে। আর তার ঠিক পাশেই ওনার নানুর বড় ভাইয়ের বাড়ি। একদিন হঠাৎ করেই ওনার নানুর বড় ভাইয়ের স্ত্রী মারা যান। তো ওনাদের বাড়ির সবাই স্বাভাবিকভাবেই দেখতে যান, শুধু শাকিল ভাই বাদে। কারণ উনি উল্লেখ করেছেন যে উনি মৃত লাশ দেখতে পারেন না, প্রচন্ড ভয় পান তিনি ছোটবেলা থেকেই। এই কারণে বাড়ির সকলে গেলেও তিনি যাননি। এর প্রায় মাসখানেক পর একটি ঘটনা ঘটে। শাকিল ভাই ওনার আব্বার সাথে ওনাদের রিকশায় করে সেই আদমপুর গ্রামে ওনাদের জমিতে ধান দেখতে যান, যেখানে ধান লাগানো হয়েছিল। ওনার আব্বা রিকশাটা ওনার নানুর বড় ভাই অর্থাৎ ওনার সেই নানার বাড়ির সামনের রাস্তায় রেখে ওনাকে রিকশায় বসিয়ে রেখে দেন এবং ওনার আব্বা চলে যান ধান ক্ষেত দেখতে। উনি চুপচাপ বসেছিলেন। উনি যখন রিকশায় বসে আছেন, হঠাৎ ওনার চোখ যায়
ওই বাড়িটির দিকে, তার মানে হচ্ছে ওনার নানুর বড় ভাইয়ের বাড়িটির দিকে। উনি খেয়াল করেন যে ওইখানে একটি বড় নারকেল গাছ রয়েছে। ওই নারকেল গাছের নিচে কেউ একজন হাঁটাহাঁটি করছে। এটি কিন্তু দিনের বেলার ঘটনা। উনি ভালো করে খেয়াল করেন যিনি হাঁটছেন তিনি আর কেউ নন, মাসখানেক আগে মারা যাওয়া ওনার নানুর বড় ভাইয়ের স্ত্রী, যার মৃত্যু হলে ওনার পরিবারের সকলে দেখতে গিয়েছিলেন, শুধু উনি বাদে। ওনার কিন্তু তখন মনেই ছিল না যে উনি মারা গেছেন, একদম ভুলে গিয়েছিলেন। উনি তাকে কি করেন, তাকে ডাক দেন। তার ডাক শুনে সেই মৃত মানুষটি তার দিকে তাকায়। তারপরে শাকিল ভাই দেখেন ওই মৃত মানুষটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল, ঠিক যেন হাওয়ায় মিলিয়ে গেল। তিনি তখন বুঝতে পারেন যে হায় হায়, আমি কাকে দেখেছি, কাকে ডাক দিলাম। তিনি তো কয়েক মাস আগেই মারা গেছেন, আমি কি ঠিক দেখেছি? হ্যাঁ, উনি ঠিক দেখেছিলেন। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠেন। ওনার চিৎকার শুনে ওনার বাবা দূর থেকে দৌড়ে চলে আসেন, এসে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন তিনি সব ঘটনা খুলে বলেন। ওই ঘটনা শোনার পর ওনার বাবার চোখে মুখেও ভয়ের একটি ছাপ পড়ে, কিন্তু তিনি ছোট থাকার কারণে এই বিষয়ে আর কোনো কথাই ওনার বাবা তাকে বলেন না। ধানের ক্ষেত দেখা বাদ দিয়ে দ্রুত রিক্সা নিয়ে এবং ওনাকে সাথে নিয়ে ওনার বাবা ওই স্থান ত্যাগ করেন। এর পরের যে ঘটনাটি, এটি ঘটে 2009 সালের শেষের দিকে। তখন এই শাকিল ভাই এবং ওনার বন্ধুরা মিলে ওনাদের বাড়ির পেছন দিকে খেলাধুলা করছিলেন। ওনারা যখন খেলছিলেন তখন হঠাৎ করে শাকিল ভাই লক্ষ্য করেন ওনাদের বাসার যে ওয়াশরুমটা আছে, এই ওয়াশরুমের পেছন দিকে সাদা কাপড় পরিহিত একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার হাইট হবে প্রায় 10 থেকে 12 ফুট। দূর থেকে বোঝা যাচ্ছিল যে তার মাথা দেখা যাচ্ছে না, কিন্তু তার পা মাটির উপরে। ঠিক অদ্ভুত একটা মানুষ, যার মাথাটা বোঝা যাচ্ছে না। উনি এই দৃশ্য দেখে দৌড়ে বাড়ি চলে আসেন। বাড়িতে এসে সবাইকে ঘটনাটি খুলে বলেন। ওনার কথা শোনার পরে সবাই সেই স্থানে যায় ঘটনাটি দেখার জন্য, কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে এসে কাউকে পাওয়া যায় না। উনি ওই সময়ে খেলার মাঠে তার বন্ধুদেরকে কিছুই বলেননি, কারণ হচ্ছে তিনি চিন্তা করেছিলেন তার বাড়িতে কে এসেছে। এই চিন্তা করে তিনি খেলার মাঠের বন্ধুদেরকে কিছু না বলে দৌড়ে বাড়িতে চলে আসেন। তিনি বুঝতে পারেন না যে আসলে কি হচ্ছে, কে এসেছিল। বাড়িতে যখন কাউকে জিজ্ঞেস করা হয় যে সে কে ছিল, বাড়ির লোকেরা তাকে কিছু বলে না। হঠাৎ করেই ওই রাতে তার প্রচন্ড জ্বর আসে। বাড়ির সদস্যরা তারা ডাক্তারের কাছে না নিয়ে হুজুরকে ডেকে আনেন, পানি পড়া দেন, ঝাড়ফুঁক করা হয় এবং আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। শাকিল ভাই তখনও বুঝতে পারেননি আসলে বাড়ির সদস্যরা ডাক্তারের কাছে না গিয়ে বা না নিয়ে তাকে কেন হুজুরকে ডেকে ঝাড়ফুঁক করালেন এবং উনি সুস্থ হয়ে গেলেন। কারণ তখনও তিনি ছোট মানুষ ছিলেন, খুব বেশি বয়স যে ছিল তা না, কিন্তু এই বিষয়গুলো বললে তিনি খুব ভয় পাবেন। এই কারণে হয়তো বা বাড়ির সদস্যরা বিষয়টি চেপে যায়, তাকে কিছু বলেনি। এর পরের ঘটনাটি ঘটেছিল 2015 সালে। তখন ওনার আব্বা এবং আম্মা গাজীপুরে থাকতেন এবং উনি অন্য জায়গায় থাকতেন। স্কুল বন্ধ থাকার কারণে তিনি গাজীপুরে আব্বা আম্মার কাছে বেড়াতে আসেন। বেশ কিছুদিন ছিলেন সেখানে, সব ঠিকঠাক ছিল। সারাদিন খাওয়া দাওয়া করে ঘুরে বেড়ানোটাই ছিল তার প্রধান কাজ ওই সময়ে। এমনই একদিন রাত্রে খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে যান। ঘুমের মধ্যে হঠাৎ করেই ওনার ঘুম ভেঙে যায়, আর উনি দেখতে পান ওনাদের কাপড় চোপড়ের যে আলনা রাখা রয়েছে,
সেই আলনার মধ্য থেকে সাদা কাপড় পরিহিত একজন লোক বের হয়ে আসলো। হামাগুড়ি দিয়ে বের হয়ে এসে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ঘরের ডিম লাইটের আলোতে তিনি স্পষ্ট সেই বিষয়টি বুঝতে পারছিলেন। কয়েকবার তিনি চোখ কচলান যে আসলে কি তিনি ঠিক দেখছেন, কিন্তু হ্যাঁ, তিনি ঠিক দেখছিলেন। এরপর তিনি দেখেন ওই সাদা কাপড় পরিহিত একজন মানুষ আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। এটা দেখে তিনি রীতিমতো ভয়ে জড়সড় হয়ে যান। ওনার শরীর আর চলে না, মনে হচ্ছে পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। ওনার মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছে না। ওই সাদা কাপড় পরিহিত মানুষটি তার সামনে এসে হঠাৎ কুচকাওয়াজের মতো করে হাত পা নড়ানো শুরু করেন। বেশ কিছুক্ষণ এরকম করার পর হঠাৎ তিনি দেখেন যে ওই অবয়বের ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেল এবং জানালার শিক ভেদ করে ওই মাথাটি জানালার বাইরে চলে গেল। এদিকে তার বডির নিচের অংশ কিন্তু রয়ে গিয়েছিল, ঠিক আগের মতোই কুচকাওয়াজের মতো করে হাত পা নড়াচড়া করছিল। এই নড়াচড়া করার অত অবস্থাতেই আস্তে 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 তার দেহটা স্বচ্ছ হতে থাকে এবং স্বচ্ছ হতে হতে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। যখন এই দেহটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায় তখন তিনি চিৎকার করার মতো শক্তি তার চলে আসে, তার গলায় চলে আসে, তার শরীরে চলে আসে নড়াচড়া করার মতো শক্তি। তারপর তিনি যখন জোরে চিৎকার দেন, তার বাসা থেকে বা ওই বাসার অন্য রুমে তার আব্বা আম্মা ছিল, তারা চলে আসেন, সব ঘটনা খুলে বলেন কি হয়েছে। তার বাবা মা বলে, ও কিছু না, তুমি হয়তো ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছ, এই বলে তাকে সান্ত্বনা দেয়। এই বড় বড় তিনটি ঘটনা যখন তার সাথে ঘটেছে প্রত্যেকেই চোখের ভুল বলে সান্ত্বনা দিয়েছে। যেমন প্রথম ঘটনা, যখন তার নানুর বড় ভাইয়ের মৃত স্ত্রীকে দেখেছিল তখন তার বাবা ভুল দেখেছে বলে সান্ত্বনা দিলেও কেন তিনি তড়িঘড়ি করে সেখান থেকে তাকে নিয়ে চলে গেলেন। দ্বিতীয় ঘটনা, যখন ওই ওয়াশরুমের পেছন দিকটাতে একজন লম্বা অবয়বের মানুষকে দেখেছিলেন, তাকে দেখার পর বাড়িতে এসে যখন বলেছিলেন কেনই বা সন্ধ্যার পরে তার জ্বর হয়েছিল, কেনই বা তার পরিবারের সদস্যরা ডাক্তারের কাছে না গিয়ে ঝাড়ফুঁক করেছিল এবং সেই ঝাড়ফুঁকে তিনি সুস্থ হয়েছিলেন। আর তৃতীয় ঘটনাতে তিনি যেটা দেখেছিলেন, সেই একটি সাদা কাপড় পরা অবয়ব, যেই অবয়বের মাথাটা হঠাৎ করে দেহ থেকে আলাদা হয়ে জানালার শিক ভেদ করে চলে যান এবং তার দেহটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে বাতাসের সাথে মিশে যায়। এরকম ঘটনা তিনি 3 বার প্রত্যক্ষ করেছেন, কিন্তু এই 3টি ঘটনার ব্যাখ্যা তিনি খুঁজে পাননি বা কেউ তাকে বলেনি। লিসেনার, কি হতে পারে? কমেন্ট সেকশনে জানাবেন। এটি ছিল শাকিল। 2005 সালের কথা। মাসুমের মামা তখন একটি ডেভেলপার ফার্ম চালাতেন, ছোট্ট একটি কোম্পানি। তো বিভিন্ন জায়গায় প্রজেক্ট নিচ্ছেন ঢাকার, এরকম 2-3টা সাইট তৈরি হয়েছে। তো ঢাকার এক্সটেন্ডেড একটা এলাকায়, এক্সটেন্ডেড বলতে তখনও ওই জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানে খোলা জায়গাতে মানুষ বিল্ডিং করতেছে, অনেক ফাঁকা জায়গা এখনো আছে। এরকম একটা জায়গায় তিনি একটা প্লট পান কাজ করার জন্য। তো জায়গাটা হচ্ছে যে মূল সড়ক থেকে বের হয়ে এসে অন্য গলি দিয়ে আসলে 2 পাশে মাঠ এবং তার পাশ দিয়ে আসলে একদম সোজা রাস্তা। সেখানে অনেকগুলো এরকম হাউজিং এর মতো হচ্ছে, কোনো কোনো কোম্পানি, বড় কোম্পানি কাজ নিয়েছে, আবার কোনো কোনো মানে জায়গা এখনো বড় কোম্পানি ধরবে না, আলাদা আলাদা প্লট আছে। তো যে এরকম একটা জায়গায় একটা নেমে যাওয়া রাস্তা ছোট, সেটা দিয়ে গেলে ওখানেও ডানে বা বামে মানুষের অনেক জায়গা আছে। তার মধ্যে শেষের দিকের যে প্লটটা, ওইটাতে তিনি কাজ পেয়েছেন, ওই মালিক ওনাকে দিয়েছে ওনার বন্ধুর মাধ্যমে আর কি। তো সমস্যা হচ্ছে যে এই পাশের কয়েকটা প্লট কিন্তু মানুষ নিয়ে নিছে অন্যান্য কোম্পানি কাজ করার জন্য। তো এইটাকে কেন নিল না উনি চিন্তা করতেছিলেন। মাসুমের মা ভাবতেছিলেন যে এই যে পাশের এই যেই প্লট গুলা নেওয়া হচ্ছে, যেই কোম্পানি নিছে, তারা যদি এই প্লটটাও নিত আর তার পাশেরটাও নিত, তাহলে কিন্তু তাদের অনেক বড় একটা প্রজেক্ট হইতে পারতো বা কয়েকজন মিলে করতে পারতো কাজ। কেন করলো না উনি চিন্তা করতেছেন এবং তিনি অবাক হলেন। তিনি যে প্লটটা নিছেন তার পাশে কিন্তু বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে, আর ওই জায়গাতে আসলে ওইভাবে রাখা হয়েছে যে ওখান থেকে রাস্তা হবে। তার পাশের যে বিল্ডিংটা, সেটা
2 তালা বন্ধ হয়ে আর উঠে নাই, মানে ওইরকমই রয়ে গেছে। এটা নাকি অনেক মাস ধরে 2 তালা করে ফেলে রাখছে সেই কোম্পানি। তো উনি এটা নিয়ে একটু চিন্তা করলেন যে মানে জিনিসটা একটু অগোছালো হয়ে গেল, কোনো কোম্পানি একসাথে করলে করতে পারতো। তিনি চিন্তা করতেছিলেন যে আমি যদি এটা প্ল্যান করে করতাম তাহলে ওদের সাথে মিলেমিশে করতাম। যাই হোক, এগুলো চিন্তা করে তিনি ওই কাজটা নিছেন মালিকের কাছ থেকে। মালিক দেখা গেল খুব সহজেই তাকে, মানে তিনি যেই ক্লজ গুলো দিচ্ছেন তার সাথে শর্ত খুব সহজেই মিলে গেছে। মালিক তার কাছ থেকে টাকা পয়সাও যে খুব বেশি ওরকম নিছে, বা তাদের যে নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে পার্সেন্টেজ প্রপোর্শন ভাগ, সেটাও ওরকম নিয়ে কোনো ডিফিকাল্টি হয় নাই। তো তিনি অবাক হলেন যে এত ইজি গোয়িং মালিক, খুব অবাক। তো তিনি তাড়াতাড়ি ওই জায়গার কাগজপত্র ভালো মতন দেখলেন কি কোনো সমস্যা আছে নাকি, এবং চেক করালেন নিজেদের লোক দিয়ে, দেখলেন যে না, কোনো সমস্যাও নাই, এগুলা মানে সব ভালোই আছে, ক্লিন। একটু অবাক হয়েছেন, তো কাজে হাত দিলেন, টুকিটাকি কাজ করতেছেন। তো ওনার যে কন্ট্রাক্টর টিম নিয়ে আসছেন উনি কাজ করার জন্য, তারা ওখানে একদিন কাজ করছে। প্রথমে যে মাটি কাটাকাটি যেগুলো করে, তারা মাটি কাটার যে ছিল, টিম ছিল, তারা কাজ করে একদিন ওখানে থাকছে, ওখানে বাউন্ডারি দিয়ে থাকছে। এখন দ্বিতীয় দিন থেকে বলতেছে যে ওইখানে থাকবে না, যে মাটি কাটার যে লোকটাকে রাখছে সে বলতেছে আমি এখানে থাকবো না। বলছে কেন? আমার বাসা কাছে, আমি এখানে থাকতে চাই না। মানে সে অনেক কোনো একটা কারণে উনি একটু অবাক হয়েছেন, মাসুমের মামা অবাক হয়েছেন যে কেন থাকবে না। উনি অবাক হলেন যে সে থাকবে না। উনি চেষ্টা করলেন অন্যান্য ওই যে গ্রুপ যারা নাকি পরবর্তীতে কাজ করবে, রাজমিস্ত্রির গ্রুপ, তাদেরকে বলছে, তারাও বলছে যে না, আমাদের বাসা বাড়ি কাছেই আছে, আমরা চলে যাব এখানে থাকতে। তো ওনার তো আসলে পাহারা দেওয়ার লোক দরকার। খুব ইনি হয়ে গেলেন, টেন্সড হয়ে গেলেন ব্যাপারটা নিয়ে। তো মাসুমের মামা তখন না পারতে এই যে তার রাজমিস্ত্রি যে কন্ট্রাক্টর, তাকে নিয়ে বসলেন, বসে বললেন যে দেখো, তুমি যদি এখানে না রাখো তোমার লোকজন, বা তোমরা যদি না থাকো, তাহলে আমাকে এখানে অন্য টিম হায়ার করতে হবে, তোমাদের দিয়ে কাজ করানো যাবে না। তো এই কথার পর তিনি মানে বেশ আরো অনেক ইনস্ট্রাকশন দিলেন তাকে। তো কন্ট্রাক্টর তখন বুঝলেন যে আসলেই তার কাজটা ছুটে যাবে হাত থেকে। তখন তিনি তার 4-5 জন মানুষকে তিনি ওখানে থাকার জন্যই ব্যবস্থা করলেন, এবং তাদেরকে জোর করে বুঝাইলেন যে সমস্যা কি। কারণ কেউ কিছু বলতে চায় না। তো এর মধ্যে একজন মুখ খুললো, বললো যে আপনি জানেন যে এইখানে এই 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 যে ভিটাটা যেখানে কাজ করতেছে, আমরা মাটি টাটি কাটছি, তো এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটছিল, একটা মেয়ে একটা দুর্ঘটনা ঘটাইছিল এখানে। বলে ওই যে গাছ দেখছেন পাশের, মানে ওই প্লটের পাশের প্লটে, ওখানে বড় একটা গাছ আছে, ওই গাছের মধ্যে দুর্ঘটনা ঘটাইছিল। তো ওই দুর্ঘটনা ঘটানোর পর থেকে এই জায়গায় মানুষ ভয় পায়। বলে কি ভয় পায়? ওই যে দেখছেন পাশের যে 2 তালা দালানটা আছে, ওইটার মধ্যে কেউ থাকতে পারেনি, ধারা 2 তালা কাজ নিয়ে অনেকদিন ফালায় রাখছে। বলে কি হয়েছে? বলে যে ওখান থেকে মানুষ পড়ে গেছে, অনেকে কাজ করতে যে পড়ে গেছে, 2 তালার ওখান থেকে পড়ছে, এবং পড়ে মানুষ অনেক রকম সমস্যায় পড়ছে। আরো অনেক ছোটখাটো দুর্ঘটনা হয়েছে, মানুষজন উল্টা পাল্টা দেখে, ওখানে যে রাত্রে থাকতো তার অঞ্চল থাকে না, এখন ওই বিল্ডিং এমনি পড়ে দিচ্ছে। তো তখন ওই রাজমিস্ত্রি কন্ট্রাক্টর আবার হাসছে, এসে বলে কি যে কও তোমরা, এসেই যাই ওখানে থাকতে হইব, নাহলে আমাদের কাজ থাকবে না। তো রাজমিস্ত্রি কন্ট্রাক্টর এটা বলার পর এখন তার মিস্ত্রিরা রাজি হয়েছে, আর কিছু বলার নাই। তো তাদেরকে একটা ঘর করে দেওয়া লাগছে ভিতরে, মোটামুটি ই করে। তো তারা ওখানে থাকে এবং তারা কাজ টাজ করে। তো নানা রকম কথা তারা বলে, রাতের বেলা নাকি কেউ দেখছে যে বাসার ওই পিছন দিকে হাঁটে, তারপর কে শুনছে শীষ বাজায় বাসার পেছনে। যখন তারা কাজ করতেছে, প্রথম ছাদ ঢালাইটা হয়ে গেল, তখন নাকি ওই জায়গাটা তো অন্ধকার হয়ে গেছে, বাঁশ দিয়ে নিচে ঢালাই করা, শাটারিং করা উপর নিচে। তো তাদের মধ্যে যে মানে ওই যে জিনিসপত্র টানতো, ওদের তো 2টা থাকে, একটা থাকে রাজমিস্ত্রি আর একটা হেল্পার। তো হেল্পার নাকি ওই সামনে দাঁড়ায় ছিল রাত্রেবেলা, মিস্ত্রিরা ঘরের ভিতরে, সে হঠাৎ করে শুনতেছে পেছনে কে শীষ দিতেছে। তো সে শীষের শব্দ শুনে সে আস্তে আস্তে ওখান থেকে হেঁটে গেছে, কে শীষ দেয় এরকম। বাঁশের শাটারিং করা, অন্ধকার হয়ে আছে পুরা, মোটামুটি বেশ বড় জায়গা নিয়ে, প্রায় 4 কাঠা 4.5 কাঠা জায়গার উপরে এরকম ইটা আর কি। তো ওই পিছন থেকে মনে হয় শীষ দিতেছে। তো সে হেঁটে হেঁটে গেছে ওইখানে। তো যে দেখতেছে ওই পিছনের দিকে একদম, মানে বাসাটার পেছনের দিকে একদম কর্নারে পাশের প্লটের একটা নিম গাছ আছে, বড় নিম গাছ, এবং বিশাল আকৃতির নিম গাছ। ওই নিম গাছের ছায়া পড়ছে ওই জায়গায়, মানে গাছের পাতাটার এমন ভাবে মেলে আছে যে চাঁদের আলোতে ওই গাছের ছায়াটা ওইখানে পড়ছে। আর ওই গাছের ছায়ার এই পাশে মনে হইতেছে দেয়ালের কর্নারের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, মানে ওই হেল্পার স্পষ্ট বুঝতেছে কেউ দাঁড়ায় আছে। তো সে মনে করছে তার সাথে যে আরেকজন হেল্পার আছে, সে হয়তো সে নাম ধরে ডাকতেছে, এই অমুক, হ্যাঁ এরকম করে বলতেছে, কি রে তুমি তো শীষ বাজাস কেন? তো দেখা যাচ্ছে কোনো উত্তর নাই। তো সে আরো কয়েকবার ডাকছে, এই কি রে অন্ধকারে দাঁড়া শীষ বাজাস কে, মস্কারি করো আমার লোকে। এটা বলার পরে সে দেখলো
ওই ছায়ার ভিতর থেকে কে জানি বের হয়ে হেঁটে চলে গেল ওই পাশে, মানে ছায়ার ভিতরে হেঁটে ওই মানে সামনে ফাঁকা জায়গা ছিল ওখান থেকে বের ওই পাশে চলে গেল। তো সে অবাক হলো, এটা কে, মানে সে বুঝতেও পারলো না। আর তার যে সাথের হেল্পার সে তাকে জানে যে সে ও কি রকম শার্ট পরে কি, তো ওরকম লাগলো না তার কাছে। তো সেও আবার হেঁটে হেঁটে আস্তে করে ওই যেখান থেকে বেরিয়েছে ওখান থেকে বেরোতে গেছে, বেরোতে যে তার একটা পা পড়লো পিছনে, কারণ তার খেয়ালই নাই যে ওই পাশে কিন্তু মানে মাটি নাই, মানে পিলারের মতো উঠেছে পর্যন্ত ফাঁকা, মানে তার একটা পা বের হয়ে গেছে এবং সে তাড়াতাড়ি ওই ছোট অর্ধেক দেয়াল ছিল সেটা সে ধাপ করে ধরে ফেলছে হাত দিয়ে, পা ছিলে গেছে অনেকখানি, একটা পা নিচে নেমে গেছিল, তাড়াতাড়ি উঠাইলো, দেখলো যে ও যদি এরকম 2 পা ফেলতো সে মোটামুটি প্রায় 5-7 ফিট নিচে যায় পড়তো ওই জায়গায়, শক্ত জায়গাটা, মানে পিলার থেকে উঁচা ওই জায়গা। তো একটা দুর্ঘটনা ঘটতো সোজা কথা। তো সব আকুলো যে এই দিক থেকে কেমনে বেড়ে সুন্দর হাইটে চলে গেল। তো ওই ভয় পাইছে আর কি, সেই হেল্পার ভয় পাইছে, সে ভিতরে এসে তাদের যে ওখানে মিস্ত্রি ছিল তার সিনিয়র তারে বলতেছে এই জায়গায় এরকম এরকম ঘটনা, এরকম এরকমই পাইছি, শীষ দেয় এরকম এরকম ঘটনা। মিস্ত্রি বলছে যে তুই যাস কেন, ওই কোনায় গেছেন, কেসস কেন, কোনা ভালো না। কেন, ওই কোনার মধ্যে মানুষ দেখছে ওই গাছের উপরে কে যেন বসে থাকে, ওই নিম গাছ, ওই গাছে দুর্ঘটনা ঘটছিল, কথা আছে, ওদিকে যাবি না। আমরা তো থাকতামই না। সেই মিস্ত্রির বলছে যে আমরা থাকতামই না, এই যে জোর করছে দেখে, মালিকে জোর করছে যে এখানে না থাকলে কাজ দিব না, এর জন্য থাকতেছি আমরা। রাত্রেবেলা সামনে থাক, সাবধানে থাকবি। আর এই যদি টাথরুমে যাস, বাথরুম বলতে কি তারা ওই পুরা ওই জায়গাটার মধ্যে ওই কর্নারের মধ্যে তারা একটা বাথরুম বানাইছে টেম্পোরারি, বলছে যে ওখানে যদি যাস সাথে করে ওরে নিয়ে যাবি, যে তার সাথে যে আরেকজন হেল্পার আছে তারে নিয়ে যাবি, একা যাবি না। এরপরও নাকি ওরা অনেক সময় দেখছে ওই বাথরুমের দরজা নাকি ঢং ঢাং করে শব্দ করে, বাথরুমের দরজার মধ্যে শব্দ হয়, দরজাটা মনে খুলে লাগে, কিন্তু এটা মোটেও এরকম করার কোনো কারণ নেই। মিস্ত্রিরা দেখছে যে ওরকম দরজাটা মানে এত সহজে নড়েই না, ওটা টেনে এরকম বাতাসে বাড়ি খাওয়ার মতো বাড়ি খাওয়ানো এত সোজা না। তো যাই হোক, তারা এরকম প্রায় এই ধরনের টুকিটাকি হইতো, এবং তারা শুয়ে থাকলে বুঝতো তারা যে উপরের ছাদটা, তারা যে রুমটা শুয়েছে তার উপরের ছাদের মধ্যে কে হাঁটতেছে, কি টানাটানি করতেছে, তারা ছাড়া কেউ নাই। আর ওখানে কোনো চোট্টরও নাই, মানে জায়গাটা এরকম ফাঁকা, ওখানে চোট্টরও ছিল না তখন। তো যাই হোক, এইভাবে করে মিস্ত্রিরা অনেকদিন থাকলো। তো তারপরে আসছে ঈদের সময়। এখন ঈদের সময় সবাই চলে যাবে, বাড়ি চলে যাবে। এখন একটা তো পাহারাদার লাগবে, এখানে তো আরো জিনিসপত্র আছে, এখানে সিমেন্টের বস্তা আছে, রডের টুকরা আছে, অনেক কিছু আছে, এইগুলো পাহারা দিবে। ততদিনে এই বিল্ডিংটা 4 তলা দাঁড়ায় গেছে আর কি, পুরা মানে কাজ করতে করতে 4 তলা এটার ফ্রেম দাঁড়ায় গেছে আর কি। ওই প্রতিটা ছাদ ঢালাই হয়েছে, শুধু দেয়াল গুলা নাই, মানে পুরো একটা ফ্রেম দাঁড়াইছে 4 তলা। তো মালিক তো খুব টেনশনে আছে, মানে মাসুমের মামা খুব টেনশনে আছে। তিনি চিন্তা করতেছেন যে এখন ছুটির সময় কারে রাখবো, ঈদের সময়, মানে তিনি টেনশনে পড়ছেন। তো তিনি বললেন যে তোমাদের এখানে কাউরে থাকতে বলো, কন্ডাক্টরে বললেন যে তোমার এখানে কাউরে থাকতে দাও। সে বলতেছে না, আমার লোকরা কেউ থাকতে চাইতেছে না, ওরা বাড়ি যাবে, এই সে এখান থেকে অনেক কিছু। তো তখন মাসুমের মামা চিন্তা করলেন কারে রাখবেন। তো অনেক আলাপ আলোচনা করতে করতে ওই রড মিস্ত্রির এক ভাইগনা ছিল, সে ঢাকায় আসতে চায়, তার বাড়িতে একটু সমস্যা। তো তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, সে নাকি থাকবে। বলে ঠিক আছে, তার নাম মানিক, এবং বলছে রড মিস্ত্রি বলছে যে সে আইসা কাজ করবে আপনাদের সাথে, মানে রডের কাজ না, সেই সিমেন্টেরই কাজ করবে, সে আইসা কাজ করবে, আর সে ভাড়াও দিবে। একটা দরদাম ঠিক করলো মাসুমের মামার সাথে, বলে আচ্ছা নিয়ে আসো রে। তো মানিক ছেলেটাকে নিয়ে আসলো তারা। তো তখন কিন্তু মানে রোজার ঈদ শেষ হয়ে যাচ্ছে, লাস্টের 2-3 দিন। ওই 2-3 দিন মানিক ওখানে ছিল ওদের সাথে, মিস্ত্রিদের সাথে। তো তারপর যাওয়ার আগে তাকে সবাই বললো যে ভালো মতো থাইকো, এই সেই কোনো করো না, চিন্তা করো না, এইসব চিনাই দিল। হ্যাঁ, কিভাবে করে পানি টানি মারতে হয়, মোটর চালা, এগুলো সব বুঝাইলো টুজাইলো। তো মাসুমের মামাও ওই লাস্টের দিন, মানে চাঁদ রাতের দিন এসে তারা বুঝাইলো যে চিন্তা করো না, এসে আমি ঈদের দিন আসবো, খাবার দাবার নিয়ে আসবো, তোমার দেখে যাবো, এসে এগুলো বলে টুলে গেল। তো যাই হোক, ওই ছেলেটা ওই দিন রাত্রে থাকলো, সবাই চলে গেছে। চান রাত মোটামুটি এই চান রাতের প্রথম অংশটা তার ভালোই কাটছিল, কারণ এই মাসুমের মামা আসছিল, তারপরে মিস্ত্রিরা গেছে, এসে পুরা ঈদের দিন পুরা বিল্ডিং খালি। তো মানিক ছেলেটার কাছে একটু খারাপ লাগতেছিল, সে গ্রাম থেকে আসছে, মানে তার একটা সমস্যায় পড়ে সে আসছিল এখানে। তো যাই হোক, ঈদের দিনটা কাটাইলো, এবং মাসুমের মামাও আয়সা খাবার দাবার দিয়ে গেছে তাকে। তো খাবার দিলেই বাকি, একলা একলা কি আর ভাল লাগে, কেউ তো নাই। আর ওই মানিকের কাছে নাকি আরো খারাপ লাগতেছিল যে পাশের বিল্ডিং ফাঁকা, ওখানেও মানুষ নাই, তারপরও নাই, এরকম। আর সে মানে এই 2 দিনে ইনডাইরেক্টলি কিছু শুনছে যে এই জায়গাটা নাকি একটু হন্টেড, এটারে সে গায়ে মাখে নাই। সে চিন্তা করছে আর এইটা কোনো ব্যাপার না, কিন্তু একলা থাকতে হবে, এটাই খারাপ লাগতেছে তার কাছে, কোনো মানে, তাও আবার ঈদের সিজন। যাই হোক, ঈদের দিনটা পার হয়ে গেছে, রাত্রেবেলা রাত, মানে সন্ধ্যাখানে রাত নামছে, কিছুই তো করার নাই। মানে
ওরকম কিছু নাই। আর তার কাছে তখন ওই যে মোবাইল ফোন আছে, বাটন মোবাইল আর কি। তখন তো আসলে ওরকম মোবাইল আসে নাই, সেম্বেরিয়ান নতুন আসা শুরু করছে মনে হয়। তো যাই হোক, বাটন মোবাইল। তো ওইটা দিয়ে সে গ্রামে কথা টথা বললো, একটু বলে টলে সে তার রুমের মধ্যে, যে মিস্ত্রিরা যে থাকে ওই রুমের মধ্যে সে বসে আছে। সময় গড়া যেতেছে, কিচ্ছু করার নাই। এবং মানে দেখার মতো কিছু নাই, মানে টেলিভিশনও নাই, কিচ্ছু নাই। খাওয়া দাওয়া করছে সেই আর্লি দুপুরে, মানে 1টা-1.5টার দিকে। এখন ক্ষুধাও লেগে গেছে। মাসুমের মামা কিন্তু আবার তাকে ওই কাঁচা বাজার দিয়ে গেছিল, কিছু গরুর মাংস দিয়ে গেছিল, পোলাও চাল দিয়ে গেছিল, আর টুকিটাকি পেঁয়াজ টিয়াজ এরকম বাজার দিয়ে গেছিল। বলছিল যে তোমার ইচ্ছা লাগলে ওই মাংস পোলাও এগুলো রান্না করে খেও। মানে উনি একটু মন খোলা মানুষ ছিলেন মাসুমের মামা। তিনি মানে একটু ফিল করতেছিলেন ছেলেটার জন্য একা থাকবে এরকম। তো যাই হোক, সে চিন্তা করলো যে এমনিও তো মাংসটা পানি ছেড়ে নষ্ট হয়ে যাবে, মাংসটা রান্না করে ফেলি, কিছু করার নাই, এখন রান্না করি। তো সে লেগে গেল কাজে। সে দেখলো যে আসলেই মাংস পানি ছেড়ে দিছে, মানে পানি ছেড়ে পানিটা নিচে জমা হয়েছে এবং শুকায় গেছে মাংস। তো যাই হোক, সে পানি ফেলে সে রান্নার কাজে হাত দিল। তো পানিটা ফেলছে যে সে ওখান থেকে বের হয়ে তার যেই রুমটা, এই মানে সে যেখানে থাকে তাতে তো একটা টিনের চার কোনা রুমের মতো করছে, আর সামনে খোলা আবার পিছনে খোলা। তো হেঁটে যে সেই মাংসের পানিটা মেলা মারছে পিছনে, মেলা মেরে এসে সামনে এই পাশে চুলা নিয়ে বসছে। তার একটা ওই যে কেরোসিনের কুকার ছিল, ওইটা নিয়ে বসে, মিস্ত্রিরা ইউজ করতো আর কি। তো ওখানে বসে মাংস রাখছে, পেঁয়াজ টিয়াজ কাটছে, এগুলো করে সে মাংস রান্না করবে। তো মোটামুটি চুলাতে উঠাই দিছে, সবকিছু রান্না হচ্ছে, মানে ঘ্রাণ ছুটছে। তার কাছে ভালোই লাগতেছে, কিন্তু একলা একলা তো, আর বোর্ড লাগতেছে, না আছে টেলিভিশন, না আছে রেডিও, মানে কোন রকমের লাইভ কিছুর সাথে সম্পৃক্ততা নাই। এমনকি কারোর সাথে ফোন হয়ে যে কথা বলবে, ফোন বিলও তো তখন অনেক বেশি ছিল, ওরকমও না, মানে কনস্ট্যান্টলি ফোনও করা যায় না কাউরে। আর সে তো আসলে খুব, মানে আসলে তার ওয়েজ তো খুব কম, সে কিভাবে এত টাকার ফোন বিল অ্যাফোর্ড করবে। তো যাই হোক, রান্না করতেছে একা একা, ভাল লাগে না। তো যখন নাকি সে ঝোল চড়াই দিল চুলাতে, মাংসের ঘ্রাণ ছুটছে চারিদিকে, গরুর মাংসের ঘ্রাণ, সে হেঁটে হেঁটে ওই সামনের দিকে আসলো, এসে তাকায় দেখতেছে চারিপাশে ঝিঝি পোকার একটা শব্দ, নিস্তব্ধতার শব্দ। আর সামনে তাকালে দেখা যাচ্ছে যে ওই যে দূরে বালির মতো মাঠ, সেটার মধ্যে চাঁদের আলো পড়ছে, চকচক করতেছে। আর সেই বালির মাঠের থেকে দূরে একটা জায়গা, মনে হয় একটু নিচু জায়গা, পানি জমে আছে, মানে দেখে মনে হয় যে একটা বড় পুকুর বা দিঘির মতো। তো চিন্তা করতেছে মানিক যে আমি কি ওদিকে যে ঘুরে আসবো নাকি, এটা চিন্তা করতেছে। আর বামে তাকাইলে দেখা যাচ্ছে যে বিল্ডিং গুলা, তার পাশে যে 2 তলা একটা মানে বিল্ডিং যে করে রাখছে আর হয়নি, তার পাশে আরো একটা দালান, ওইটা বিল্ডিং, ওইটা কাজ হচ্ছে, কিন্তু মানুষজন নাই, সব খাকা করতেছে এরকম। তো মানিক ওইরকম একলা জায়গায় থাকতে যে ভয় পায় তা না, কিন্তু একা একা এটাই খারাপ লাগতেছে। আবার মনে মনে চিন্তা, ঈদের সময় আগের ঈদের কথা মনে করতেছে। যাই হোক, এগুলো দেখতে দেখতে একসময় আসলো, দেখলো যে তার মাংসের তরকারি মানে রান্না হয়ে গেছে। সে ওই মাংসর কড়াইটা নিয়ে তাদের রুমে রাখলো, রেখে সে ওখানে বসে সে আবার পোলাও রান্না করলো, পোলাও মাংস দুইটাই রান্না করছে। ওরে দুইটা রেখে সে হাতটা ধুয়ে চিন্তা করছে খাবে কিনা। হঠাৎ তার মাথায় চিন্তা আসলো যে আমি একটু যাই, ওদিক দিয়ে হেঁটে আসি, ওই যে দেখছি যে পুকুরের মতো আলো পড়ে, ওদিক দিয়ে ঘুরে আসি। তো একবার ভয় পাইছে যে অত দূর যাবো কিনা, কেন বালির এখান দিয়ে হেঁটে এই যে রাস্তা, সামনে ছোট্ট রাস্তাটা পার হয়ে ওই পাশের প্লট গুলো আছে, যেগুলা মানে জাস্ট বাউন্ডারি দেওয়া, হ্যাপ বাউন্ডারি, ওগুলা ক্রস করে তাকে যেতে হবে, যে অনেক দূর হাঁটতে হবে বালির মধ্যে দিয়ে। চিন্তা করলো যাই, ঈদে আর কি আছে, এটা একটা অ্যাডভেঞ্চার। এই চিন্তা করে সে হাঁটা দিল, চিন্তা করলে আসার পর খুব ক্ষুধা লাগবে, তখন খাবো মজা করে, এই চিন্তা করে সে হাঁটা দিছে। তো তার কিন্তু কোনো না আছে ফ্ল্যাশ লাইট, না আছে কিছুই নেই। এই বাড়িতে এখানে যে সে দেখাশোনা করতেছে, এখানে একটা টুল বক্স আছে, ওই টুল বক্সে তালা মেরে রেখে গেছে মিস্ত্রিরা। তো ওখান থেকে যে সে কিছু বের করে দেখবে তাও না। তো এইটাতে তার একটু মেজাজও গরম। যাই হোক, সে মোবাইলটা নিছে, সাথে করে লুঙ্গির এরকম কোচার মধ্যে রেখে হাইটে ওদিকে রওনা দিছে। তো হাঁটতে হাঁটতে সে ওই বাউন্ডারি দেওয়াল টল ক্রস করে চলে গেল বালি দিয়ে ওই পুকুরের কাছে। তো ওইখানে যে তার একটু ভয়ই লাগছে, কারণ চারিদিকে ধুধু, মানে একদম ধুধু প্রান্তর, কিচ্ছু নাই। দূরে কিছু এরকম কাশফুল হয়েছে, কিছু কাশফুল হয়েছে, আর বাতাসে ওগুলো নড়তেছে। আর এই যে পানি জমে আছে, এটা একটা পুকুরের মতোই বেশ বড়, বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই গভীরতা আছে। পানিগুলার ঢেউগুলা এমন থই থই করতেছে, থই থই করতেছে, সে থেকে বুঝছে যে ভালোই একটা এখানে মানে গভীরতা। কিছুক্ষণ দাঁড়ায় থেকে তার ভালো লাগে না। সে কিন্তু গ্রামের ছেলে, গ্রামে কত জায়গায় ঘুরছে, কত জায়গায় গেছে, কিন্তু এই জায়গাটা তার জানি কেমন একটু অশুভ লাগতেছে, ভালো লাগতেছে না, এই প্রান্তরটাই ভালো লাগতেছে না তার কাছে। তো যাই হোক, সে ওখান থেকে হেঁটে যখন আসবে, তার কাছে হঠাৎ করে মনে হলো আশপাশে ফিসফাস করতেছে, কেউ কেউ ফিসফাস করে কথা বলতেছে। মানে মানুষজন যদি একটু কানাঘুষা করে কয়েকজন মিলে এরকম, তো একটু কেঁপে উঠছে মানিক, তাকাইছে, ঘুরে তাকাইছে, তাকায় দেখে কেউ নাই, পুরো ফাঁকা। কিন্তু ওই যে পিছনে যে
ওই যে কাশফুলগুলো এরকম নড়তেছে, এটাই কেমন জানি ভয় ভয় একটা অবস্থা। তো মানিক চিন্তা করলো যে না, এরকম আসাটা ঠিক হয় না এখানে, কি না কি আছে, আবার একটু ভূতের ভয়ও পাইতেছে। সে শুনছে মানুষের কাছে এগুলা, হাঁটতে 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 আবার চলে আসলো সে। ওই বাউন্ডারি গুলো যখন সে ক্রস করতেছে, তার কাছে কেন জানি মনে হইতেছিল ওই পাশ থেকে তাকে কেউ দেখতেছে, বাউন্ডারি ওয়ালের ওই পাশ থেকে, মানে সেই যেটা পার হয়ে আসতেছে ওখান থেকে কেউ দেখতেছে। ভয়ে আর মানিক পিছন ফিরে তাকায় নেই, সে হেঁটে রাস্তা ক্রস করে চলে আসলো তাদের বিল্ডিং এ। তাদের বিল্ডিং এ এসে সে ঢুকছে মেইন এন্ট্রেন্স দিয়ে। মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই তাদের যে ঘরটা, যেটার মধ্যে তারা থাকে, টিনেরই দেয়া, সে কিন্তু দরজা আবার তালা টালা মারে নাই, দরজাটা জাস্ট ভেজায় রেখে গেছিল। তার কাছে মনে হলো দরজাটাকে কেউ টেনে সরাই দিল এই পাশে, মানে তাদের রুমের। সে চিন্তা করলো, আরে এখানে কে ঢুকছে, কি ব্যাপার। সে তাড়াতাড়ি গেল ঘরের কাছে, তো ঘ্রাণ আসতেছে, তার রান্না করে গেছে, রান্নার একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ওই জায়গায়। তো সে আস্তে করে দরজাটা খুলে ঢুকলো ঘরের ভিতরে। টিনের দরজা, কিন্তু মানে টিন দিয়ে জাস্ট পার্টিশনের মতো করা, চারপাশে এক পাশে দেয়াল আছে বিল্ডিং এ। তো ঢুকছে, ঢোকার পর তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো সে আন্দাজে বুঝলো যে এখানে হারিকেনটা আছে, হারিকেনটা সে হাত দিয়ে নিল, আর ওখান থেকে ম্যাচ নিল, নিয়ে সে ম্যাচটা জ্বালাইলো, জ্বালায় হারিকেনটা জ্বালাইছে। তো হারিকেনের আলো একটা জ্বলে উঠছে, তো তাকায় হারিকেনটা সামনে ধরে সে মেলে দেখতেছে কি আছে। তো দেখতেছে যে চৌকি, এইদিকে মিস্ত্রিরা শুইতে, এই পাশে সেও শোয়। তো ওই চৌকি তার পাশে, এই পাশে সে রান্না করার জিনিস রাখছিল, ওদিকে সে দেখলো যে না, তার হাড়ি টাড়ি সব ঠিকই আছে। তো এইখানে সাউন্ডটা করলো কে, স্পষ্ট সে শুনছে যে দরজা টান দিছে কেউ। তো সে যখন ওইদিকে দেখতেছে, হঠাৎ করে তার মনে হলো পেছনে আবার গেটের সাউন্ড হচ্ছে। তো সে ঘুরলো, ঘুরে তাকানোর সাথে সাথে তার কাছে মনে হলো কি একজন হেঁটে গেছে ওদিক দিয়ে, মানে হাইটা ওদিক দিয়ে যাচ্ছে। মানিক সাথে সাথে বলে, এই কেরে কেরে, এটা বলে সে এক হাতে একটা শাবল নিল, তাদের এখানে একটা স্পেশাল শাবল রাখা আছে, শাবলটা নিয়ে সে হারিকেন নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছে ওদিক থেকে। তো বের হয়ে দেখতেছে কেউ নাই। তো এদিক ওদিক তাকাইতে তাকাইতে মনে হচ্ছে যে তাদের যে সিঁড়িটা, 2 তলা, ওই সিঁড়ি দিয়ে কেউ উঠে যাচ্ছে। এবং সে একদম স্পষ্ট শব্দ পেয়েছে পায়ের। তো সে আবার বলছে, ওই কে এখানে উঠোস কে বলে, তার তো আবার এখানে মানে একটা পাহারা দেওয়ার কাজ। সে তাড়াতাড়ি ওই সিঁড়িতে উঠে গেছে হারিকেন নিয়ে, এবং তার ভালোই সাহস এইসব দিকে, মানে সেই চোট টোট এগুলা কিছুই ভয় পায় না মানি। তো সে হারিকেন নিয়ে 2 তলা উঠে গেছে। 2 তলা উঠে সে দেখেছে 3 তলায় উঠছে। তো সে ওইটাকে ফলো করে করে উঠতেছে। 3 তলা থেকে 4 তলা কিন্তু ছাদ, এরপর কিন্তু কিছু নাই, আর তারপর কিন্তু খোলা। তো 4 তলার দিকে যখন মানিক ঘুরে উঠতেছে, মানিক মনে হলো এক নজরে দেখলো যে একটা মেয়ে উঠে যেতেছে ওখানে। মেয়েটা সমস্ত শাড়ি পরা, চুলগুলা খোলা ছাড়া। তো সেগুলো মেয়ে উঠছে কোত্থেকে, তার মাথার মধ্যে এটা একটা মানে চিন্তা ঢুকে গেলো, এখানে মেয়ে আসছে কোত্থেকে। আর মানে এই কেসগুলো তো সাধারণত ভালো হয় না, কোথাও যদি এরকম মানে মেয়ে মানুষ থাকে এরকম এসে, তার মনের মধ্যে অনেক রকমের দুশ্চিন্তা ঢুকে গেল ভিতরে। তো সে একটু সাবধান হয়ে গেল। সে আর মানে এই যেই স্পিরিট নিয়ে উঠতেছিল ওইভাবে ওঠা শুরু করলো না। সে আস্তে আস্তে চিন্তা করলো এখানে মেয়ে আসছে কোত্থেকে। এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে করে উপরে উঠলো। তো দেখতেছে ওই যে তাদের যে ছাদের যে গেটটা, ওইখানেও কিন্তু মানে যে এই 4 তলার উপরে ওঠার যে দরজাটা করছিল, ওইটা একটা টিনের দরজা দিয়ে রাখছিল তারা, ওইটা খোলা, পুরা ছাদের থেকে হু হু করে বাতাস নামতেছে। তো মানিক সাধারণত ছাদে উঠতো না, কারণ তাকে মানা করছিল এখানকার যে মিস্ত্রিরা, 2-3 দিন তো ছিল সেখানে, তারা মানা করছিল যে ছাদে উঠো না, ছাদটা ভালো না। তো সে ওই কথাটা শুনছিল। তো হু হু করে বাতাস আসছে, কিন্তু যেহেতু সে দেখছে কেউ উঠছে ছাদে, মেয়ে মানুষ, সে চিন্তা করে সে আস্তে করে ছাদের মধ্যে ঢুকলো হারিকেনটা নিয়ে। হারিকেনটা রাখলো এক পাশে রেখে, সে এদিকে তাকাইলো, কিচ্ছু নাই, ফাঁকা দেখা যেতেছে, দূরে বিল্ডিং অনেকগুলা, এবং দূরে পিটি পিটি লাইট দেখা যেতেছে শহরে, মানে ওইখানে মেইন রোড ওই রাস্তাগুলো। আর বাদিকে তাকাইলো, এই পাশে দেখা যাচ্ছে যে আরেকটা বড় বিল্ডিং হইতেছিল, মানে বড় বিল্ডিং এর সারি, সেগুলোর মধ্যে মানে একদম হচ্ছে শুধু স্ট্রাকচার, একটা দানবীয় স্ট্রাকচার, কিচ্ছু নাই এই জায়গায়। আর ফাঁকা জায়গাটা, ল্যান্ডটা দেখা যেতেছে। ইমিডিয়েটলি বা পাশে তাকাইলো, দেখলো ওই যে পাশের যে নিম গাছটা, এটা তার বিল্ডিং ছাড়াও প্রায় অনেকখানি উঁচা। তো সে কিন্তু মানে ওই যে তার মানে ভাষা শুনছে, সাথে ওই ওখানে যে হেল্পাররা ছিল তাদের কাছে ভাষা শুনছে যে এই নিম গাছ ভালো না, মানুষজন অনেক কিছু দেখছে এখানে। তো মানে এটা শুনে তার একটু গা কাটা দিছে তখন। তো নিম গাছটার দিকে তাকাইলো, তারপরে সে ডানে তাকায় ঘুরে গেল, সেই যেখান থেকে ঢুকছে ওই পাশ থেকে ঘুরে গেল। ওই পাশে ঘুরে দেখতেছে ফাঁকা জায়গা, কিচ্ছু না, হারিকেনটা কিন্তু রেখে দিছে। তো সে আস্তে করে তার কোচর থেকে তার মোবাইল ফোনটা বের করছে, যে সে চিন্তা করছে যে সে তার মানে বসকে কল দিবে, মানে মাসুমের মামাকে বলবে যে আমি এই বিল্ডিং এ মানুষ দেখছি, একটা মেয়ে দেখছি, মনে হয় এটা কে, চিন্তা করতেছে সে যেটা বলবে। তো মোবাইলটাকে সে বের করে নিছে কোচর থেকে, আর এক হাতে সামনে শাবলটা বাগায় ধরে রাখছে সামনে। তো সে চিন্তা করছে আর একটু সামনে দেখি, মানে কাউকে দেখি না, মানে আমি কি বলবো যে হঠাৎ মেয়ে দেখছে, আবার ছাদে যায় দেখে মেয়ে নাই, এটা তো কেমন কথা। এই চিন্তা করে সারা একটু দেখার জন্য ঘুরে একটু সামনে গেছে, কাঠ কতগুলো স্তূপ করে রাখা,
এবং ওই যে রাতের নিস্তব্ধতা, শব্দ আসতেছে, ঝিঝি পোকার ডাক, আর বাতাস ফটফট ফটফট করে বাতাস বইতেছে অনেক, মানে এখানে ফাঁকা জায়গাতে অনেক বাতাস। এইখান থেকে সে দেখতে পাচ্ছে চাঁদের আলো পড়ছে, দেখতে পাচ্ছে যে দূরে ওই পাশে তার ডান দিকে এখানে আরো গাছপালা এদিকে, আর ওই দূরে ওই যে মাঠ, এগুলো দেখতে পাচ্ছে সে। তো একটু সামনে বাড়তে সে হঠাৎ করে দেখলো একটা পিলারের পাশ থেকে কিছু একটা নড়লো। তো সে থমকে দাঁড়াইছে। থমকে দাঁড়াতে দেখতেছে যে পিলারটার পাশ থেকে একটা মেয়ের অবয়ব বেরিয়েছে, একটা মেয়ে, শাড়ি পরা একটা মেয়ে, এবং তার চুলগুলা সামনে দিয়ে ঢেকে রাখছে, মানে চুলের জন্য চেহারা দেখা যাচ্ছে না, মাথাটা দেখা যাচ্ছে না। তো সে একটু থতমত খেয়ে গেছে। তো সে ওখান থেকে বলছে, আপনি কে, এখানে কেমন আইছেন? এটা বলতে বলতে সে দেখলো মেয়েটা সেই ছাদের থেকে আস্তে আস্তে ভেসে ভেসে উপর দিকে উঠে যাচ্ছে। এটা দেখে তো আসলে মানিকের সারা শরীর জমে গেছে পুরা, মানে সে আর নড়তে পারতেছে না। সে দেখতেছে যে মেয়েটা উঠে গেল, মানে মাটি, মানে সেই যে ফ্লোর থেকে উপর দিকে উঠে গেল, প্রায় 3-4 হাত উপর উঠে গেল। উঠে যে হাসতেছে, ঠিক ঠিক হাসি। হঠাৎ করে তারা হাত দিয়ে এরকম দূরে দেখায় বললো, দূরের দিকে তাকায় বললো, কিন্তু যা। সে একদম পুরো কণ্ঠ শূন্য, কণ্ঠটা ভয়ঙ্কর একটা কণ্ঠ, কেমন খ্যানখ্যানে কণ্ঠ, যেটার সাথে স্বাভাবিক কোনো মানুষের কণ্ঠের মিল নাই। বলে, হেনতে যা, ভাগ, এরকম করে বললো। মানিক ভয়ের চোটে, মানে আসলে তার মানে ওইখানে দাঁড়ায় থাকার মতো এক বিন্দু সাহস তার নাই। সে ছেড়ে দৌড় দিছে, শাবলটা ওখানে ফেলে দিয়ে তিরিং করে শাবলটা পড়লো। সে দৌড়ায় ওখান থেকে গেছে, যাওয়ার সময় যে ছো মেরে শুধু হ্যারিকেনটা নিয়েছে সে, মানে সিঁড়িতে নামতে পারবে না নাহলে। সিঁড়িতে নামতেছে আর ভয় পাচ্ছে, মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ আসবে, পেছনে পেছনে কেউ আসবে। সে দৌড়াইতে দৌড়াইতে সে একদম বাসার থেকে বের হয়ে গেল, ওই মূল দরজাতে বের হয়ে দৌড়ায় সে সামনের রাস্তা উঠলো। সেখান থেকে দৌড়াইতে দৌড়াইতে সে একদম রাস্তার মাথায় চলে গেছে। মাথায় গিয়ে সে চিন্তা করলো যে আমি তো ফেলে যাইতেছি, এটা তো ঠিক হইতেছে না, এটা কেমন কথা, আমার তো একটু জানানো উচিত। তখন সে ফোনটা নিয়ে কল দিল, ওই তার মালিকের নাম্বার সেভ করা ছিল না, কল দিল। অনেকবার রিং হওয়ার পর মাসুমের মামা ফোন ধরছে, তিনি আবার তার বাসায় গেস্ট আসছিল, ব্যস্ত ছিলেন তিনি। তিনি ধরলেন, বললেন কি ব্যাপার? তো বললেন যে আমি এখানে থাকতে পারবো না স্যার, এরকম সমস্যা, আমি ওই বাসায় যাবো না। তো মাসুমের মামা তো বললো, অনেক বলে কি হয়েছে? সে বলে যে না, আমি আর যাবো না ওই বাসায়। হ্যাঁ, আমি চলে যেতেছি এখান থেকে, কোথাও যাইতেছি, আমি জানি না, আমি দোকানে দোকানপাটে থাকুম রাত্রে, বা বাজারে বসে থাকুম, আমি ওখানে যাবো না। তো মাসুমের মামা তো খুব টেনশনে পড়লেন। তখন তিনি বাধ্য হয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, যাও, তুমি ওখানে দাঁড়াও, ওইখানে কোথাও একটা জায়গায় থাকো, আমি আসতেছি। তো উনি তখন বললেন যে আমি আসতেছি বলে ওই ফোনটা রাখলো। তো মানিক ওইখানে ওই রাস্তার মোড়ে যে জায়গাটা, ওই মানে ওই যে নিচু রাস্তায় নামার জন্য যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কোনো একটা ল্যাম্প পোস্ট আছে, এবং এই পাশে কিন্তু দোকানপাট কিছু আছে বন্ধ, মানে ঈদের মধ্যে তো এগুলো কিচ্ছু খোলা নেই। ওইখানে সে চুপচাপ করে ল্যাম্প পোস্টের কাছে দাঁড়ায় থাকলো। তার অনেক ভয় লাগতেছিল মানিকের কাছে, তার কাছে মনে হচ্ছিল যে কোনো দিক থেকে অশরীরই চলে আসবে এরকম। আর জায়গাটাই নাকি এরকম ভয়ঙ্কর ছিল, তার দিকে একদম মানে খোলামেলা তো কিচ্ছু নাই, এরকম রাতের বেলা এরকম ভয়ঙ্কর নিশুতি ওই জায়গায়। তো সে চুপচাপ খাম্বার সাথে এরকম, ওখানে লাইট জ্বলতেছে, ওইটাই তার কাছে যতটুকু সাহস, আর হাতে মোবাইল ফোনটা, আর মনে মনে সে যতটুকু দোয়া দুরুদ জানতো পড়তেছে মনে মনে। অনেকক্ষণ সে মানে ঝিমায় গেছে, সে মানে ওখানে বসে পড়বে এরকম সময়। তো তখন সে দেখলো যে ওখানে একটা পুলিশের গাড়ি যাচ্ছে ওদিক দিয়ে, মানে লাইট ফেলার গাড়ি যেতেছিল, কাছে আসতে বলছে পুলিশের গাড়ি। তো পুলিশের গাড়ি তাকে ওরকম বসা দেখছে দূর থেকে, পুলিশের গাড়ি এসে থামছে, থেমে জিজ্ঞেস করছে যে কি অবস্থা, কে তুমি, কে, কি ব্যাপার, জিজ্ঞাসাবাদ করছে। তখন সে বলছে যে আমি ওই সাইডে কাজ করতে, এইখানে কি? তো বলছে যে আমি এখানে ভয় পেয়ে এরকম আসছি। তো পুলিশরা মুখ চাওয়াচাই করছে, বলে কিসের ভয়? তো সে সব বলছে, যে পুলিশ জেলেছে তাকে বলছে। তো সেই পুলিশ অফিসার নাকি হাসতে এসে বলে, আরে এগুলা কিচ্ছু না, এর ভয়ের কিছু না, আরে কোনো ব্যাপার নাই। সেই তখন তিনি বলছেন যে না স্যার, আমারে ওই জায়গায় পাঠায়েন না, এখন অনেক ভয় পাইছে, মালিকরে ফোন করছি, মালিক আসতেছে। তখন নাকি ওই মানে পুলিশের লোকগুলো ওখানে দাঁড়াইছে কিছুক্ষণ, মানে আরো ভেরিফাই করার জন্য যে মানিকের কথা সত্যি নাকি। তারা ওখানে কিছুক্ষণ দাঁড়ায় ছিল, তাদের গাড়ি নিজেরা নিজেরা কথা বলতেছিল। অনেকক্ষণ পর মাসুমের মামা আসছে, গাড়ি নিয়ে আসছে উনি। এসে দেখেন ওইখানে পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, পুলিশের গাড়ি যে গলির মাথায় যেখান থেকে ওনারা নামে আর কি ওখানে। তো দেখে তো উনি একটু টেনসড হয়ে গেছেন, কি ব্যাপার। তো উনি ওখানে কাছে আসতেই যখন থামছেন, দেখেন যে মানিক ওখানে বসে আছে, খাম্বার নিচে, পুলিশ ওখানে বসা। তো উনি নেমে বললেন যে কি ব্যাপার। তো পুলিশের লোকটা বললো, আপনার ছেলে মনে হয় ভয় পাইছে, আপনারই তো এখানে কাজ করে। তো বললেন যে হ্যাঁ। তো পুলিশ কনফার্ম হয়ে তারা হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। তো উনি তাদেরকে তার ভিজিটিং কার্ড দিলেন, বললেন এই যে আমার প্রজেক্ট এখানে, এই ঘটনা। তো তারা বললেন যে হ্যাঁ, এই ছেলেটারে আমরা এখানে বসা দেখছি, ও বলে ভয় পাইছে। হ্যাঁ, এই ভূতের ভয়, এখন কি করবেন, এলাকা তো খালি, মানুষ তো ভয় পাইতেই পারে, ঠিক না? বয়সও তো বেশি না ছেলের, এই একা থাকছে এখানে, এটাও একটা ব্যাপার। যাই হোক, দেখেন কি করবেন বলে পুলিশ ওখান থেকে পরে বিদায় নিল। তো
মাসুমের মা মানিককে নিয়ে গেলেন সাইটে। তো সাইটে যাওয়ার পর ওই মানিক আর ভয়ে সাইটে ঢুকতেই চায় না, ভয়ের চোটে। মাসুমের মামা সহ গেলেন। ওনার আবার গাড়ির গ্লভের মধ্যে ওনার ছিল, ফ্ল্যাশ লাইট ছিল, এটা মেরে ঢুকলেন। ঢোকার পরে ওই ভিতরে বসলেন, বসে টসে তাকে বললেন যে তুমি খাওয়া দাওয়া করো নাই, খাওয়া দাওয়া করো। তো মানিক খাওয়া দাওয়া করবেই না, বললো যে আমি খাওয়ানো। বলছে আরে তুমি রান্না করছো, তুমি খাবা না মানে? এটা কোনো কথা? এটা মানে কি বলো তুমি, তোমার খিদা লাগে নাই? তখন সে মাথা নাড়লো মানিক যে হ্যাঁ খিদা লাগছে। বলে আরে খাও, তুমি দেখো প্লেট থাকলে আমারও দাও, আমিও খাই। তুমি রান্না করছো? বলে হ্যাঁ। তো মাসুমের মামা ওনার মানিকের সাথে বসে ওখানে খাওয়া দাওয়া করলো, উনিও খাইছে। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ধরে মানিকের সাথে গল্প গুজব করলো, করে বললো যে আচ্ছা থাক, আজকে তো ঈদের রাত, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি আমার বাসায় চলো। এই বলে বললো যে তুমি আজকে এখানে শিকল দিয়ে মেরে দাও, তালা আছে না? বলে যে হ্যাঁ। তো ওই শিকলটা নিল, নিয়ে উনি সহ তালা টালা মেরে ওই জায়গায় দেখলো। তিনি বললেন যে যাক, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে, বলে চলে আসলেন। ওনার গাড়িতে করে নিয়ে গেলেন মানিকের বাসায়। তো ওই দিন মানিক মাসুমের মামার বাসায় ছিল। তো পরদিন মাসুমের মামা ওনাদের গ্রামে খবর দিচ্ছেন, আবার বলছে ইমিডিয়েটলি যদি কোনো লোক থাকে আরেকজনকে সাথে দিতে, যাতে মানিকের সাথে থাকবে আর কি। এরকম এরকম খুঁজে টুজে অনেক কষ্ট একজনকে মানে আরো বেশি বেতনে পাইছেন। হওয়ার পর মানিকরে দিয়ে, ওই ছেলেকে দিয়ে, দুইজনরে দিয়ে উনি ওখানে রাখলেন। তো ওরা মোটামুটি তো ওখানে, তারপর ওই দুইজন মিলে ছিল কয়েকদিন, তারপরে মিস্ত্রিরা আসছে। তো ওই দুইজনও নাকি বিভিন্ন রকমের ভয় পেত। মানিকের সাথে যার একটা ছেলে ছিল বদরুল নামে, সেও নাকি অনেক এরকম শব্দ টব্দ শুনছে যে তাদের ওখানে ওই কাঠ ফেলে দেয়, উপর থেকে নাড়ে চাড়ে, তারা যখন ঘুমায় ওখান থেকে হাঁটে। তারপরে যে তাদের যে টিনের যে পাশে যে দেয়াল করছে, টিনের মধ্যে আঁচড় কেটে যায় কে। তো মানে তো মানিক নাকি আবার বদরুলের ভয় কাটাইতো তখন। বলে আরে কিছু না, বিলাই বিলাই গেছে ওখান দিয়ে, আরে গেছে ওখান থেকে কুত্তা হাইটা গেছে, এগুলো বলে নাকি ভয় কাটাইতো। তো মানিকও নাকি আবার বদরুল আসার পর বেশ খানিকটা সাহস হয়ে গেছিল, কারণ দুইজন যেহেতু আরেকজন সাথে আছে। তো ওইখানে আসলে ব্যাপারটা যা ঘটছিল, যেটা পরে মানিক শুনছিল, মানিক শুনে পরে এগুলা শেয়ার করছে যে ওই জায়গায় তো ওই যে পাশের বাড়িতে বলছে যে কি ইনসিডেন্ট ঘটছিল পাশের প্লটে, এরকম একটা দুর্ঘটনা ঘটছিল, ওই নিম গাছটার মধ্যে কেউ ঘটাইছিল। তো সেটা অনেকে বিশ্বাস করে যে ওইটারই মানে এখানে এসে প্রবলেম করে, সমস্যা করে। আর ওই যে ওই যে খোলা মাঠ যেখানে নাকি ওই যে পুকুরের পাড়ে গেছিল দেখতে মানিক হেঁটে হেঁটে, ওই জায়গাটা একটা সময় মানে ওই জায়গাটা এমন জায়গা ছিল যে ওইখানে নাকি মানুষ রাতের বেলা ওই যে দেখা যেত দুষ্কৃতিকারীরা কাউকে কিছু করলে ওখানে যে ফেলে দিত ওই জায়গাটায়। তো ওখানে ফেলে দিল, ওই জায়গাটা এমনি হন্টেড। ওই জায়গায় নাকি ওখানকার যারা আরো ওই সাইডের যারা মানুষজন ছিল তারা ওইখান থেকে চলাফেরাই করতো না, যাইতোই না রাত্রেবেলা, ভয় পেত অনেকে। কারণ অনেকেই নাকি এরকম ওই কাজ দিয়ে যাওয়ার সময় দেখছে যে ওখানে কে দাঁড়ায় আছে এরকম, মানে আবার অনেকে স্কন্দ কাটা ভূত দেখছে ওইখানে। তো এইগুলোর জন্য ভয় যেত না। তো মানিক তো ওদিন গেছিল। আর মানিকদের ওই বিল্ডিং এগুলো হয়তো পরে যে বিল্ডিংটা যখন নাকি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, মানে মাসুমের মামা যখন বিল্ডিং এর কাজ শেষ করে ফেলে, উনি কিন্তু কাজ শেষ করছে এবং উনি এর মধ্যে কয়েকবার মানে ওনার পরিচিত হুজুরদেরকে এনে এখানে দোয়া দুরুদ পড়াইছেন, বিল্ডিং এ ব্যাপক দোয়া দুরুদ পড়াইছেন। এবং পাশের ওই প্লটের মানুষটাকে বলছিলেন যে আপনার এই গাছটা সমস্যা করতেছে, আপনি গাছটার এখন দোয়া দুরুদের ব্যবস্থা করেন, কিছু একটা করেন, মানুষজন নিয়ে আসে, আপনার প্লট খালি পড়ে থাকে, গাছগাছালি হয়ে গেছে, এটার হয় আপনি কাজ করেন, বিল্ডিং করেন, বা আমাদেরকে দেন, আমরা করে দিই, এরকম বলছিলেন। তো উনি নাকি আবার মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছটা করছিলেন। উনিও নাকি এমনি দোয়া দুরুদ পড়াইছেন তার জায়গার মধ্যে। আর মোট কথা মাসুমের মামা ওখানে দোয়া দুরুদ পড়ায় জায়গাটাকে করছিলেন, বন্ধ করে দিয়েছিলেন বাড়িটারে। তো বাড়িটা হওয়ার পর এর জন্য নাকি কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই বাড়ির ছাদে নাকি শব্দ পেত মানুষ, বিভিন্ন কে হাঁটে চলে এরকম করে। পাশের ওই 2 তলা বাড়ি নাকি আরো অনেক দিন পর্যন্ত এরকম পড়েছিল। তারপরে যে হয়েছে প্রায় 5 থেকে 7 বছর পরে ওই 2 তলা বাড়িটা কমপ্লিট হয়েছে। তো ওই জায়গায় যেখানে এই বাড়িটা মাসুমদের মামা যেখানে করছিল বাড়িটা, ওই জায়গায় নাকি এখন অনেক বাড়ি ঘর হয়েছে, খুবই অন্যরকম। তো বলছে যে ওইখানে আরো অনেক বাড়ির মানুষেরও অনেক এরকম ভয়ের ঘটনা আছে। তো যাই হোক, এই ছিল মাসুমের শেয়ার করা ঘটনা। রবিউল ইসলাম মাসুম তিনি শেয়ার করছেন, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এরকম কনস্ট্রাকশন এলাকার ঘটনা কিন্তু আমি এরকম শুনলে আমার কাছে ভালোই লাগে, কারণ বেশ স্পুকি কিন্তু ব্যাপারটা। আর যত সহজ মনে হয় ব্যাপারটা কিন্তু তত সহজ না। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এরকম একটা খোলা বিল্ডিং এ যেখানে আশেপাশে বাড়িতে আর কেউ নাই এবং পাশে একটা হন্টেড প্লট, এখানে কি আসলে আপনারা কেউ থাকার সাহস করবেন? অনেকে হয়তো বলবেন করবেন, কারণ অনেকে মেসেজে লেখেন, অনেকে লাইভ চ্যাটে লেখেন যে হ্যাঁ আমি থাকতে পারি, আমি একলা যেতে পারি। এটা কিন্তু বলা অনেক সহজ, কিন্তু করাটা এত সোজা না। কারণ আপনি যখন একা থাকবেন তখন কিন্তু আপনার সাথে কেউ নাই। আপনি যখন ওই জায়গায় যাবেন তখন আপনি